আমাদের লেকচার আছে কত? কেমিস্ট্রি 2। তাহলে আমরা 2 নাম্বার লেকচারে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী। এখন কেমিস্ট্রির সবচেয়ে যদি তুমি বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসগুলোর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা যত ক্লাস করবো সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এই ক্লাসটা। তো পর্যায় সারণী তোমাদের মানে তোমরা যদি আমি জিজ্ঞাসা করি পর্যায় সারণী সম্পর্কে কোনো আইডিয়া কারোর আছে? মানে এক একজন এক একটা করে বলতে পারো, মানে কি আইডিয়া তোমাদের আছে? যদি পর্যায় সারণী নামটাই বিশ্লেষণ করি, নামের মধ্যে আছে পর্যায়, আছে না? তাহলে পর্যায় সারণীর মধ্যে একটা নাম পাচ্ছি কি? পর্যায়। পর্যায় জিনিসটা কি আমরা চিনি? আসলে পর্যায় কেমন দেখতে হয় বা কিভাবে গেলে পর্যায় পাওয়া যায়, এটা কি চেনা যায়? আমরা দুইটা জিনিস জানি। একটা টেবিল যদি আমাদের আঁকতে হয়, একটা টেবিল আঁকতে গেলে কি হয়? একটা কলাম লাগে আর একটা রো লাগে। আমরা যদি রো বরাবর যাই, এই যে এইভাবে যাই, দেখো এই যে এইভাবে যেতেই থাকি, এগুলোকে কি বলা হয়? পর্যায় না গ্রুপ? পর্যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে পর্যায়। কি বলা হয়? পর্যায়। সো আনুভূমিক যে সারিটা থাকে আমাদের, হরাইজন্টাল দিকে যেটা যায়, সেটাকে আমরা বলতেছি কি? পর্যায়। ক্লিয়ার? আচ্ছা, এবং আমরা যদি ভার্টিক্যাল জোনে যাই, যে এরকম লম্বা লম্বি ওই যে দাগ দিছি দুই সাইডে দুইটা, এগুলোকে আমরা বলতে থাকি কি বলতো? আমাদের গ্রুপ। তাহলে আমাদের আগে বুঝতে হবে পর্যায় সারণীতে পর্যায় কিভাবে গেলে পাবো আর গ্রুপ কিভাবে আসলে পাবো। বোঝা গেছে পুরো জিনিসটা? ওকে। এখন এরকম পর্যায় তুমি কয়টা দেখতে পাও? পর্যায় এরকম এইভাবে যাও কয়বার? 7 বার। এটা আমাদের পর্যায় 1, এভাবে আমাদের 2, 3, 4, এভাবে আমরা পর্যায় পাবো 5, 6 এবং কয়টা? 7টা। তাহলে আমাদের পর্যায় কত বলো তো? 7টা। এবং গ্রুপ আমরা কয়টা পাই? এভাবে 1 থেকে শুরু করে এভাবে আমরা মোটামুটি ডট 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 দিয়ে যদি যায় 18 পর্যন্ত পাই। তাহলে প্রথম কোশ্চেন আমাদের পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা, গ্রুপ হচ্ছে 18টা। আমরা একটু জাস্ট এইটাকে, তোমরা এতগুলো তো আঁকার দরকার নাই, তোমরা জাস্ট দুইটা এখানে লাইন টানবা, এই বরাবর দুইটা লাইন টানবা, টেনে এটাকে লিখবা পর্যায় আর এটাকে লিখবা কি? গ্রুপ। তারপর লিখবা পর্যায় 7টা, গ্রুপ কয়টা? 18টা। জাস্ট এতটুকু খাতার মধ্যে লিখো, লেখা যাবে? ওকে। পর্যায় 7টা, আমাদের গ্রুপ হচ্ছে 18টা। এখন তোমাদের পর্যায় থেকেও ম্যাক্সিমাম টাইমে যে জিনিসটা দিয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক ধর্মাবলী। কি বললাম? গ্রুপ ভিত্তিক ধর্মাবলী। সো আমরা জানি গ্রুপ আমাদের কয়টা? 18টা। 18টা গ্রুপকে এভাবে মনে রাখা ছন্দ ছাড়া পসিবল? 18টা গ্রুপ মনে রাখতে হবে তোমাকে, সিরিয়ালি মৌলগুলা, ছন্দ ছাড়া মনে রাখা কি পসিবল? পসিবল না, কঠিন হয়ে যায় আমাদের। সেজন্য আমরা একটা কাজ করব, পর্যায় এবং গ্রুপগুলো মনে রাখার জন্য যেটাই মনে রাখবো, যে জায়গায় ছন্দ লাগে সেখানে দিব, আর যেটা আমার বেশি ব্যবহার করা হয় সেটা কি আর ছন্দ লাগে? তুমি একটা কাজ বারবার করো, তাহলে সেই কাজ করার জন্য কি তোমার আর এক্সট্রা মানে তোমাকে প্রেসার দেওয়া লাগে, কিছু বলা লাগে? লাগে না। তাহলে যেই জিনিসটা তুমি বারবার ইউজ করো তার জন্য কি ছন্দ লাগবে? লাগবে না। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের পর্যায় তো 7টা, গ্রুপ 18টা। এই গ্রুপ 18টার মধ্যে গ্রুপ 1 কি, 2 কি, 3, 4, 5 এভাবে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এই ধারণার থেকে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? এই জায়গাটা সবাই একটু আইডিয়া দিব। গ্রুপ ভিত্তিক যদি পড়ালেখা হয়, পাশাপাশি যাব না উপর নিচে যাব? উপর থেকে নিচের দিকে যাব। জাস্ট এতটুকু মাথায় রাখো। আমরা কি এতটুকু লিখছি? পর্যায় 7টা, গ্রুপ 18টা। ওকে, তাহলে আমরা এখন একটা পর্যায় সারণী ড্র করার চেষ্টা করি, যেখানে আমাদের মোটামুটি গ্রুপ ভিত্তিক আগে আমরা একটু পড়ালেখা ট্রাই করি। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা গ্রুপ ধরো 1। গ্রুপ 1 মানে হচ্ছে, গ্রুপ 1 মানে এই সাইডে যদি তুমি চিন্তা করো, এই বরাবর আমার পর্যায় কত? 1 না? গ্রুপ 1 মানে কি? পর্যায় 1 না? তাহলে প্রথম মৌলের নাম কি আমাদের পর্যায় সারণীতে? হাইড্রোজেন। প্রথম মৌলের নাম কি? হাইড্রোজেন। সো এই ছন্দটা আমাদের যেটা হবে, সেটা আমরা একটু ছন্দ আমার সাথে সাথে লিখে ফেলো। সেটা হচ্ছে হাই, তারপর কি? লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। লিখে ফেলি একটু কষ্ট করে। হাই লিনাকে রুবি সাজাবে কোথায়? ফ্রান্সে। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। সো হাইতে হচ্ছে হাইড্রোজেন, হাইতে আমাদের হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, রুবিতে রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম আর ফ্রান্সিয়াম। দ্যাটস ইট। সো আমাদের এটা আমাদের হয়ে গেল, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে।
সো আমাদের এটা হচ্ছে গ্রুপ 1, ওকে। সো আমরা একটু লিখে ফেলি, দ্রুত লিখে ফেলবো, তাহলে আমরা গ্রুপ 2 ধরবো। এই সাইডে মনে হয় দাঁড়াই। তোলা হয়েছে সবার? মোটামুটি ডান না? আচ্ছা, সো গ্রুপ 1 এর পরে আমাদের গ্রুপ কত আসে? 2। ওকে, সো গ্রুপ 2 আমরা শুরু করব। তবে গ্রুপ 1 এর মধ্যেই শুধুমাত্র পর্যায় 1 এ মৌল থাকে, তাই তো? পর্যায় 2 শুরু হয়, মানে গ্রুপ 2 শুরু হয় কিন্তু আমাদের পর্যায় 2 দিয়ে। তাহলে আমরা একটু পিরিয়ড গুলো সাইডে লিখি। হাইড্রোজেন যেটা, এটা পিরিয়ড 1, তারপর এটা পিরিয়ড 2, এটা কত? 3, এটা 4, এটা 5, সিজিয়াম 6 আর ফ্রান্সিয়াম 7। সো আমাদের যখন আমরা গ্রুপ শুরু করব, গ্রুপ আমরা যখন 2 শুরু করব, তখন কি পর্যায় 1 থেকে শুরু হবে না 2 থেকে শুরু হবে? 2 থেকে। লিথিয়ামের পরের মৌলের নাম কি বলো তো? লিথিয়ামের পরের মৌলের নাম কি? বেরিলিয়াম। সো এটা ছন্দ হবে এরকম, বিরিয়ানি। কি ছন্দটা কি ছিল? বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই। আচ্ছা বলো, সমস্যা নেই। মোগলাই, তারপর কি? কাবাব। সরিয়ে কেন? সিয়ামের লেখো না, আমার নাম তো সিয়াম। সিয়ামের বাটিতে রাখো, সরিয়ে। নাকি আমার বাটিতে দিবা না তোমরা? সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে সরিয়ে বাটিতে রেখে দাও। আমি আসছি আর সরাই রাখো জিনিসটা, সমস্যা নাই, মনে কষ্ট পাইলাম। সো বিরিয়ানিতে কি বলো তো? বেরিলিয়াম। মোগলাইতে আমার সাথে একটু বলো, ম্যাগনেসিয়াম। কাবাবতে ক্যালসিয়াম। সরিয়েতে স্ট্রনশিয়াম। বাটিতে বেরিয়াম। রাখোতে কি বলো? রেডিয়াম। তুমি আমাকে দিতে চাচ্ছ না, কিন্তু নাম তো বলতেছে স্ট্রনশিয়াম, আমাকেই দিতে হবে, কিছু করার নেই। আমার নাম সিয়াম না? ম্যাগনেসিয়াম, নাম তো বলতেছে ম্যাগনেসিয়াম, নাম তো বলতেছে ক্যালসিয়াম। তুমি আমাকে দিবা না কেন? দিতে তো হবে। আমার নামের মধ্যেও সিয়াম আছে, মৌলের নামের মধ্যেও। তুমি পড়ো, আরো পড়ো। স্ট্রনশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, সবই সিয়াম। সো দ্যাটস মিন তোমাকে অবশ্যই দিতে হবে, বুঝছো? সো বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। তাহলে এটা আমাদের গ্রুপ নাম্বার কত? 2। ঠিক আছে, তাহলে আমরা কি গ্রুপ 1 আর 2টা কি বুঝছি? একটু তুলে ফেলি দ্রুত, হ্যাঁ। সো এইটার পরে আমি একদম গ্রুপ 18 যদি লিখি, একদম কোনায় চলে যেতে হবে না আমাকে? একদম কোনার দিকে ছোট্ট করে একটা গ্রুপ লিখি, গ্রুপ 18। গ্রুপ 18, সেই গ্রুপ 18 বলো, হাইড্রোজেনের পরের মৌলের নাম কি? হাইড্রোজেন তো 1, এরপর হিলিয়াম না? হিলিয়াম থাকে গ্রুপ 1 এর, মানে গ্রুপ 18 এর পর্যায় 1, একদম কোনার শুরুর দিকের মৌলটা কি? হিলিয়াম। কি? হিলিয়াম। তাহলে এটা আমাদের 2 নাম্বার মৌল। আর হাইড্রোজেন কয় নাম্বার মৌল? 1 নাম্বার মৌল। তাহলে দেখো তো পর্যায় 1 এ আমার মৌল কয়টা হচ্ছে? 1টা আর 1 এ কয়টা? 2টা। তোমরা কি ম্যাজিক নাম্বার চিনো? ম্যাজিক নাম্বার 2, 8, 8, 18, 18, 32, 32। এটা কি বোঝায় বলো তো? কোন পর্যায়ে কয়টা করে মৌল আছে? 2 দেখে বুঝো না? পর্যায় 1 এ মৌল কয়টা? 2টা। পর্যায়ে 2 যদি ফিল আপ করো দেখবে 8টা আছে। পর্যায়ে 3এও কয়টা আছে? 8টা আছে। 4 এ আছে 18টা, 5 এ আছে 18টা, 6 এ আছে 32, 7 এ আছে 32। তাহলে ম্যাজিক নাম্বারটা আমার সাথে সবাই একটু বলি, আমি আমার এটা ডিটেইলস পড়বো। 2, 8, 8, 18, 18, 32, 32। এটা কি বোঝায়? কোন একটা পর্যায়ে মোট কয়টা করে মৌল আছে? কোন একটা পর্যায়ে মোট কয়টা করে মৌল আছে? সো এইটা আমরা হচ্ছে এখান থেকে দেখবো। তো আমরা একটু এই পেজের মধ্যে পর্যায় সারণী ফিল আপ করতে থাকবো, পরের পেজে ব্যাখ্যাগুলো লিখবো। তো এইখানে তোমরা একটু দেখো, এইখানে যদি খেয়াল করো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যাই বলো, সর্বশেষ শক্তি স্তর যদি যে কোনো একটা নিয়ে ইলেকট্রন বিন্যাস আমরা করি, সে আমরা হচ্ছে সোডিয়ামকে নিয়ে ইলেকট্রন বিন্যাস করলাম। সোডিয়াম কত আমাদের? 11। সো বলো তো কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s1। লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? তাই এই যে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2, এদেরকে বলা হয় এস ব্লক মৌল। কি বলা হয়? কারণ কি? কারণ কি? কারণ সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করেছে। কারণ
সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? তো ব্যাখ্যাগুলো কোথায় লিখবে? পরের পেজে লেখো আর নিচ দিয়ে লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে লেখো সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? এস অরবিটালে প্রবেশ করছে, অরবিটালে প্রবেশ করেছে, তাই এদেরকে কি ব্লক মৌল বলবো? এস ব্লক। ওকে, সো তোমরা একটা আমাকে করে দেখাবা, সেটা হচ্ছে সে আমরা ক্যালসিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস আমাকে একটু করে দেখাও। 20 ক্যালসিয়াম হচ্ছে 20, এটার ইলেকট্রন বিন্যাস আমাকে একটু করে দেখাও। ক্যালসিয়াম 20, এটার ইলেকট্রন বিন্যাস আমাকে একটু করে দেখাবা তোমরা। কত হয়েছে আমাকে বলো? 1s2, আমি একটু একটু আসতে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 3d0, 4s2, মানে 3d থাকবে না, তাই তো? 3d তে ইলেকট্রন যাবে না, এতটুকু আইডিয়া সবার আছে। ওকে, তার মানে এখানে লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে গেছে? তাহলে এটা কি ব্লক মৌল? এস ব্লক। এই যে এটাও আমাদের কি ব্লক মৌল? এস ব্লক মৌল। ওকে, এতটুকু বোঝা গেছে। এখন দেখো, কোনো একটার এস এর মাথায় 1 আছে, কোনো একটার এস এর মাথায় 2 আছে। যার এস এর মাথায় 1 তাকে বলছিলাম গ্রুপ 1, আর যার এস এর মাথায় 2 তাকে কি বলছি? গ্রুপ 2। তাহলে গ্রুপ কেমনে বের করে এটা কি আমরা বুঝতে পারছি? গ্রুপ বের করার সিস্টেম হচ্ছে, তোমাকে আগে দেখতে হবে এটা কোন ব্লক। আগেই বুঝছো লাস্ট ইলেকট্রন কই গেছে? এস ব্লকে। তাহলে এটা কি ব্লক? এস ব্লক। এখন এস ব্লক হলে লাস্টে এস এর মাথায় হয় 1 থাকবে, নাহলে কি থাকবে? 2 থাকবে। যদি 1 থাকে তাহলে এই 1 থেকে তুমি টান দিয়ে একটু লিখবে, এটা আমাদের গ্রুপ কত? 1। আর যদি আমার 2 থাকে, 2 থেকে টান দিয়ে লিখবে এটার গ্রুপ কত? 2। গ্রুপ তো বের করা শিখে গেছো, ডান তো? গ্রুপ বের করা। পর্যায় কিভাবে বের করে? পর্যায় বের করে হচ্ছে তার সর্বোচ্চ এন এর মান, সর্বোচ্চ শক্তি স্তরের মান বা সর্বোচ্চ এন এর মান। তো তুমি দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ এন কত পাইছো? 4। তাহলে এটার পর্যায় কত? 4। গ্রুপ কত? গ্রুপ 2। পারা যাবে পর্যায় গ্রুপ বের করা। সোডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ এন এর মান কত পাইছো? 3। তাহলে সোডিয়ামের পর্যায় কত? গ্রুপ তো 1, পর্যায় কত? 3। পাওয়া যাবে এগুলা? তাহলে পর্যায় এবং গ্রুপ কার্ডটা বের করা শিখলা। এটা এস ব্লক মৌলের কোনগুলো? এস ব্লক। তোমার কাছে আমার নেক্সট কোশ্চেন, এস ব্লক মৌল কতটা? দেখো এখানে, দেখো কয়টা লেখা আছে, গোনা দাও একটা। এই যে এই পাশে তো 7টায় আছে, 7টা পর্যায়ে, এখানে একটাই নাই, তার মানে 6, 7 আর 6 13। 13টা, কেউ বলবে 13টা, কেউ বলবে 14টা। এবার বলো কয়টা? 14টা। কারণ এই যে গ্রুপ 1, গ্রুপ 2 আর এর সাথে অ্যাডিশনাল একটা ঢুকবে, ওই যে ব্যতিক্রম হিলিয়াম। কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, দেখো তো লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? এস এ। তার মানে এটা কি ব্লক? এস ব্লক। তাহলে এস ব্লক গুলোকে তুমি অবস্থান দিলা গ্রুপ 1 আর গ্রুপ 2 এ। কেন এটারে গ্রুপ 18 তে অবস্থান দিলা? কারণ এরা নিষ্ক্রিয় মৌল। কি মৌল? নিষ্ক্রিয় ধাতুগুলো তো একসাথেই রাখতে হবে, সরি নিষ্ক্রিয় মৌলগুলো একসাথে রাখতে হবে, কি হবে না? তো এরা এস ব্লক হলে ওদেরকে আমি অবস্থান দিছি কোথায়? গ্রুপ 18 তে। বোঝা গেছে? তাহলে আমার এস ব্লক মৌল মোট কয়টা? এখানে আমি এস ব্লক মৌল লিখছি না, মোট কয়টা বলো? 14টা। গ্রুপ 2 আর এই অ্যাডিশনাল কে ঢুকছে? হিলিয়াম। পারা যাবে এতটুকু? এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে, যা যা বাদ আছে তোমাদের খাতায় একটু তুলে ফেলো। তারপরে আমি হচ্ছে তোমাদের ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এই কনসেপ্ট গুলো দেখাবো। বুঝতে পারছো? উৎস না? বোঝা গেছে? ওকে, এখন ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু দেখানোর আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যার সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে, সে যদি একটা ইলেকট্রনটা দিয়ে দেয়, সে 3s1 নাই ওর, তাহলে ও দেখতে কেমন হয়? 1s2, 2s2, 2p6, মানে 10। 11 থেকে কত হয়ে গেল? 10। 10 নাম্বার মৌল কি? ওই যে নিষ্ক্রিয় গ্যাস না, হিলিয়ামের পরের মৌলটা কি? নিষ্ক্রিয় গ্যাসটা ফিল আপ করে ফেলি। হিলিয়ামের পরে আছে হচ্ছে নিয়ন না, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর ওগানেসন। ঠিক আছে? তাহলে আমাদের এই মোটামুটি হয়ে গেল। তো আমরা যদি দেখি আমাদের 11 নাম্বার মৌলটা এখানে আছে, তাহলে এর থেকে একটা ইলেকট্রন বাদ দিলে 10 নম্বর মৌলের মতো হয় নিয়ন। সবাই কি নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায় কি চায় না? চায়। তাহলে এই সোডিয়াম খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দেয়,
যে ইলেকট্রন ছাড়ে তাকে ধাতু না অধাতু বলো? ধাতু। তাহলে এইগুলো গ্রুপ 1 গুলো ধাতু। এমন কেমন ধাতু? সক্রিয়, বেশি সক্রিয় না কম সক্রিয়? অত্যন্ত সক্রিয়। কেমন সক্রিয়? অত্যন্ত সক্রিয়। তাহলে গ্রুপ 1 কে আমরা কি বলবো? অত্যন্ত সক্রিয় ধাতু, কারণ তারা একটা ইলেকট্রন ছেড়ে দিলেই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পেয়ে যাচ্ছে। তাহলে এদেরকে কি বলবো? অত্যন্ত সক্রিয় ধাতু। একটু সাইড নোট দিয়ে লেখো, গ্রুপ 1 টান দিয়ে লেখো অত্যন্ত সক্রিয় ধাতু। অত্যন্ত কথাটা লিখবা, বা লিখবা অধিক সক্রিয় ধাতু। কেন অধিক? কারণ একটা ইলেকট্রন আছে ছাড়া সহজ, যে ইলেকট্রন ছাড়ে তাকে কি বলে? ধাতু না অধাতু? ধাতু। তাহলে লিখবা গ্রুপ 1 অত্যন্ত সক্রিয় ধাতু। লিখে লিখবা অত্যন্ত সক্রিয় ধাতু, কারণ 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 গ্রুপ 1 অত্যন্ত সক্রিয় ধাতু, কারণ এরা সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে এরা সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। কারণ এরা সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। যেমন একটা এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি সোডিয়ামেরটা। এগুলো তো তোলা হয়েছে না, এগুলো আমরা মুছে দিয়ে সোডিয়ামের ইলেকট্রন ছাড়লে কেমন দেখতে হয় সেটা একটু দেখি। কারণ এরা সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। তো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে দেখতে কেমন হয়? এরকম না? সোডিয়াম 1 ইলেকট্রন মাইনাস করো, তাহলে সোডিয়াম প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। সো এখানে সোডিয়ামের প্রোটন কয়টা ছিল? 11টা। সোডিয়াম প্লাসে প্রোটন কয়টা? এই তো প্রোটন 10টা না, প্রোটন 11টাই থাকে। প্রোটন কখনো চেঞ্জ হয় না। তোমার নাম কখনো, তোমারে আমি ঝাঁকাইলাম অনেকবার, তুমি বলবে আমার নাম হচ্ছে কুদ্দুস থেকে জন্ডিস হয়ে গেছে, বলবা কখনো? বলা যাবে না তো এটা। তার মানে তোমার নাম কুদ্দুস থাকলে কুদ্দুস, রহিম থাকলে রহিম, করিম থাকলে করিম, চেঞ্জ তো হবে না। তোমার চেঞ্জ হবে কি? তোমার ঝাঁকাঝাঁকির ফলে তোমার ওজন কমে যেতে পারে, ঠিক আছে? তোমার হচ্ছে ওজন কমে যেতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, মানে তোমার কি হইতে পারে? ভেতরের জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে কিছু, যেটা হচ্ছে ইলেকট্রন চেঞ্জ হইতে পারে। কি চেঞ্জ হইতে পারে? তাহলে এখানে ইলেকট্রন কয়টা ছিল? নিষ্ক্রিয়। শোনো, একটা নিউট্রাল পরমাণুতে, মানে একটা নিউট্রাল বলতে পজিটিভ নেগেটিভ জান নাই, প্রোটন আর ইলেকট্রন সমান না? কিন্তু এই জায়গায় তুমি কি করছো? তার প্লাস করে দিছো, তাহলে প্রোটন থেকে 1 মাইনাস করবা, তাহলে কত হবে? ইলেকট্রন 10। ইলেকট্রন যখন 10, সে কার মতো অর্জন করছে? কার মতো দেখতে হইছে? নিয়নের মতো, নিষ্ক্রিয় গ্যাসের মতো হইছে কি হয় নাই? হইছে। তার মানে সে কি হইছে? নিষ্ক্রিয় গ্যাসের মতো অর্জন করছে, স্টেবিলিটি অর্জন করছে, যেটা চাও তোমরা। তো স্টেবিলিটি অর্জন যেহেতু করছে, তার মানে সে সহজে একটা ইলেকট্রন ছাড়তে পারবে। তাই এদেরকে কি বলা হয়? অত্যন্ত সক্রিয়। ইলেকট্রন ছাড়লে তাকে ধাতু না অধাতু বলে? ধাতু। ওকে, তার মানে আমরা বুঝলাম গ্রুপ 1 এর মৌলগুলোকে অত্যন্ত সক্রিয় ধাতু বলে। কি বলা হয়? অত্যন্ত সক্রিয় ধাতু। এবার বল, তাহলে গ্রুপ 2 ও তো ধাতুই হবে, কারণ এর আছে কয়টা ইলেকট্রন? লাস্ট ছেলে 2টা করে, তাহলে 2টা ছাড়বে। বাট 2টা ছাড়া একটু কঠিন না অপেক্ষাকৃত একটার থেকে? তাহলে এটা কি অত্যন্ত সক্রিয় হবে নাকি মোটামুটি সক্রিয় হবে? মোটামুটি তো ওইভাবে তো বলা যায় না কেমিস্ট্রিতে, বলবো যে গ্রুপ 1 এর তুলনায় কম সক্রিয়। গ্রুপ 1 এর তুলনায় কম সক্রিয় ধাতু। ঠিক আছে, তাহলে লিখবো অপেক্ষাকৃত, মানে এর সাথে তুলনা করতেছো, তাহলে অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু। কি লিখবো? অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু। এগুলো তোমার সব শীটের মধ্যে পাবা, পরবর্তীতে পড়তে ইজি হবে। কথা এতটুকু আমাদের ধাতু নিয়ে শেষ। এখন গ্রুপ 1 গুলো ধাতু, এটুকু আমি বুঝছি, ইলেকট্রন ছাড়ে এটাও বুঝছি। তবে গ্রুপ 1 এর যে কোনো একটা মৌলকে আমরা এখন পানির সাথে একটু বিক্রিয়া করায় দেখাবো। কার সাথে? পানির সাথে। পানির সাথে চলো, ধরো সোডিয়ামটারে নিয়ে পানির সাথে বিক্রিয়া করো। সোডিয়াম প্লাস পানি করো তো বিক্রিয়া, কি তৈরি হবে? আমাকে একটু হেল্প করো, ভাইয়া তো পারতেছি না, একটু হেল্প করতে হবে। সোডিয়াম আর পানি বিক্রিয়া করলে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি হয় দেখি, চলো আমরা একটু ভাঙি। পানিরে ভাঙো তো, কি হয়? H প্লাস OH মাইনাস। আর সোডিয়াম ধাতু মানে অলওয়েজ কি? প্লাস। তাহলে সোডিয়াম প্লাসের সাথে এখানে মাইনাস আসবে নাকি প্লাস প্লাস মিলাই দিবা? তাহলে মাইনাস মাইনাস মিলাবা। তাহলে সোডিয়াম আর হাইড্রোক্সিল মিললে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি থাকে এখানে? H প্লাস। তাহলে H প্লাস দিয়ে কি বানানো যায়? হাইড্রোজেন গ্যাস। কি বানানো যায়? হাইড্রোজেন গ্যাস। তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। এখানে সমতার ব্যাপার আছে, সমতা আমরা আপাতত ওটাতে এমফাসিস না করি। এখন আমাদের ফ্যাক্ট হচ্ছে, তুমি সোডিয়াম একটা ধাতুর সাথে পানি যোগ করে এই জায়গায় কি পাইলা? এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাসিড না ক্ষার?
অ্যাসিড না ক্ষার? ক্ষার। তাহলে তুমি সোডিয়াম ধাতুর সাথে পানি যুক্ত করে তুমি একটা ক্ষার পেয়ে গেলা, তার মানে সোডিয়ামের প্রকৃতি জানো কি? এটা ক্ষারীয়। সোডিয়াম কি? তার মানে সোডিয়াম যদি ক্ষারীয় না হতো তাহলে পানি যুক্ত করলে ক্ষার পাইতা? পাইতা না। তার মানে গ্রুপ 1 যারা আছে প্রত্যেক সোডিয়ামকে দেখলেই তো বোঝা যায়, একজনকে একটা ভাত মানে ভাত রান্না করতেছো, একটা ভাত টিপলেই তো বোঝা যায় যে কি অবস্থা। তেমন তোমাদের ধরো অনেকগুলো ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের মধ্যে যদি একজন যে বোঝা যায় যে ও এরকম, তাহলে পুরো গ্রুপটাই বোঝা যায় এরকম, নাকি? তো এইরকম ব্যাপারটা। তাহলে এই গ্রুপের মধ্যে সোডিয়াম যদি ক্ষার ধাতু তৈরি করে পানির সাথে বিক্রিয়া করে, বাকিরাও কি সেম করবে না? তাহলে গ্রুপ 1 কে কি বলা হয় জানো? ক্ষার ধাতু বলা হয়। ব্যাখ্যায় কি লিখবা? পানির সাথে বিক্রিয়া করে দেখবা ক্ষার তৈরি করছে। তাহলে গ্রুপ 1 কে আরেকটা পয়েন্টে লিখো, গ্রুপ 1 হচ্ছে আরেকটা পয়েন্ট কি হলো? ক্ষার ধাতু। আরেকটা পয়েন্ট কি? ক্ষার ধাতু। গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? ক্ষার তৈরি করছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এটাও মাথায় রাখবা, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? ক্ষার তৈরি করছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। তুলে ফেলো। ওকে, বুঝতে অসুবিধা হচ্ছে? এনিওয়ান? এটা ইন্টারমিডিয়েট এই যে এইচএসসি তে উঠবা না, সেম জিনিস পড়া আছে, পর্যায় সারণী এই সেম জিনিসই পড়া আছে তোমাদের। তোমরা কি কেমিস্ট্রিকে অনেক কঠিন কঠিন ভাবো নাকি? তোমরা অন্যদিকে শিফট হয়ে চলে যাচ্ছ কেন? মানে তোমাদের কারণ কি? মানে আমি যখন গতদিন জিজ্ঞাসা করছিলাম সে কোনো কারণে তোমার হচ্ছে আল্লাহ না করুক যেটা টার্গেট তুমি সেটা নিতে পারলা না, মানে হইলো না, তখন কি এইচএসসির দিকে তোমরা কি শিফট করবা কিনা? কেউ কিছু বলতে পারো নাই? বলছো? কারোর কোনো মানে চিন্তা ভাবনাই হয় না এখন পর্যন্ত, বাট চিন্তা কইরো। মানে কেমিস্ট্রির ক্ষেত্রে জিনিসগুলো ইজি, বাট ফিজিক্স ম্যাথ এগুলো কঠিন, এগুলো আবার টাফ আছে। তো ওই জিনিসগুলো টাফ, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আমার কাছে ইজি লাগে, এখন তোমার কাছে ইজি লাগবে, যেহেতু আমি তোমাদের পড়ায় বুঝতেছি। তোমরা একটা জিনিসও বুঝো না এখন পর্যন্ত, এমন তো হয় নাই, সবই তো বুঝতেছো, তাই না? তো চিন্তা ভাবনা করে ডিসিশন আমরা আসবো। তবে এখন যেটা তোমাদের টার্গেট, মেইন টার্গেট সামনের দিকে, সেটাকে মেইন টার্গেট হিসেবে ভালো মতন প্রিপারেশন নাও, ঠিক আছে? কোন রকম মানে এখানে গাফিলতি করো না। খেলাধুলা চলতেছে, খেলাধুলার টাইমে খেলাধুলা দেখো, অসুবিধা নাই, খেলাধুলা অবশ্যই দেখতে হবে, নাইলে আবার যেটা হবে যে পড়ালেখার মধ্যেই শুধু থাকলে ওই সময় পড়াও হয় না, খেলা দেখা হয় না, কিছুই হয় না। খেলা দেখার টাইমে খেলা দেখবা, পড়ালেখার সময় পড়ালেখা করবা, ঠিক আছে? বা তোমার ঘরের কাজ উইশ যেটা ভাল লাগে সেটা যদি তোমার ধরো কারো ছবি আঁকতে ভাল লাগে, তুমি এখন যদি ছবি আঁকা বাদ দিয়ে এখন সারাদিন পড়ো, তোমার কোনো কাজে লাগবে না। এটা সত্যি কথা বলতেছি কিন্তু, মানে এইটা তুমি জাস্ট তুমি টাইমগুলোকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করবা, ডিভাইড করবা, তাহলে দেখবা অনেক ভালোভাবে করতে পারছো। যেমন তোমাদের এখানে পড়ানোর আগে আমি 8টা থেকে 10টা কিন্তু একটা ব্যাচ পড়ায় এসে এটাই ঢুকছি। দ্যাটস মিন আমি যদি চিন্তা করি না 8টা থেকে 10টা এটা পড়াইছি, এরপরে একটু রেস্ট না নিলে আমার আর কিছুই হবে না, আমি 10:30 পর্যন্ত ঘুমাবো, তাইলে তোমার ব্যাচ আমি ঢুকতে পারতাম? সো মানে টাইমগুলো ইউটিলাইজ করে আমি 10টা থেকে 12টা পড়ানোর পর তারপর যে রেস্ট নিব। তাহলে এইভাবে ব্রেনগুলোকে একটু টাইম স্লট ভাগ করে নিবা। যেহেতু আমি বিশ্বকাপ চলতেছে, মেয়েরাও দেখে, ছেলেরাও দেখে, দ্যাটস মিন তোমাদের এই জিনিসগুলো একটু মাথায় রেখে পড়াশোনার প্রস্তুতি নাও, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এই জায়গায় কি আছি? ক্ষার ধাতুর মধ্যে আছি, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? ক্ষার তৈরি করছে। আচ্ছা, এই জিনিসগুলো দেখো তো, ওই যে আমরা বলি না সার, সারটার শুনছো সারের কথা? বা আমরা আগে চক ডাস্টার দিয়ে লিখতাম না, চকের মধ্যে কি থাকতো জানো? ক্যালসিয়াম কার্বনেট। কি থাকতো? ক্যালসিয়াম কার্বনেট। আবার মাটির মধ্যে কি থাকে জানো? বিভিন্ন সার। এই সারের মধ্যে দেখবা ম্যাগনেসিয়াম সার থাকে, ক্যালসিয়ামের সার থাকে। দ্যাটস মিন এগুলো ক্ষার ধাতু, বাট এগুলোকে তুমি মাটিতে পাও। কোথায় পাও? এই জন্য এটাকে ক্ষার ধাতুই লিখো। আগে ক্ষার ধাতু লিখে সামনে একটু জায়গা ফাঁকা রাখো, জায়গার সামনে একটু মৃৎ লাগাই দাও। খালি কি লাগাই দিব? মৃৎ ক্ষার ধাতু। কি লাগাই দিছি? মৃৎ ক্ষার ধাতু। তার মানে এটাও ধাতু, এটাও ক্ষার ধাতু, বাট এটাকে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায় বা মৃত্তিকায় পাওয়া যায়। তো এটাকে আমরা কি বলতেছি? মৃৎ ক্ষার ধাতু। এখন তোমার পরীক্ষায় ক্ষার ধাতু না বলে আর একটা ইংলিশ টার্ম আসতে পারে। ক্ষারের ইংলিশ কি? অ্যালকালি। সেটাকে আমরা বলতে পারি অ্যালকালি। আর ধাতুর ইংলিশ কি? মেটাল। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যালকালি মেটাল। গ্রুপ 1 কে বলো তো, গ্রুপ 2 কে কি বলতে পারি? কি অ্যালকালি মেটাল? মাটির ইংলিশ কি? হ্যাঁ, সয়েল। তাহলে সয়েল অ্যালকালি মেটাল এটা বলা যায়। অথবা তোমাদের বইয়ে যেটা ইউজ করে সেটা হচ্ছে আর্থ। কি? আর্থ। আর্থ মানে পৃথিবী না, ওরা আর্থ বলে একটা ওয়ার্ড আছে, ডাউন টু আর্থ। মানে তুমি যত উপরেই উঠে যাও তোমার শিক্ষককে মর্যাদা দিতে হবে, সেরকম একটা কথা আছে না? মানে মাটির কাছাকাছি থাকতে হবে, ডাউন টু আর্থ। ওরা ডাউন টু আর্থ মানে মাটির কাছাকাছি থাকা। সো আর্থ বলতে কি বোঝাচ্ছে? মাটি। তাহলে এটা আমরা বলতে পারি আর্থ অ্যালকালি মেটাল। কি বলতে পারি? আর্থ অ্যালকালি মেটাল। তাহলে আমরা মোটামুটি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি।
আমাদের পর্যায় বের করা শিখছি, গ্রুপ বের করা শিখছি, সক্রিয় ধাতু কারা বেশি এটা দেখছি, কে ক্ষার ধাতু কে মৃৎক্ষার ধাতু দেখছি। এখন তুমি যখন সোডিয়ামকে পানির মধ্যে দিছো, দেখো তো এই জায়গায় ক্ষারের সাথে একটা কি পাইছিলা, হাইড্রোজেন গ্যাস না? এই গ্যাস কি করে জানো, দাহ্যধর্মী। দাহ্য মানে কি, কোনো কিছু জ্বলাই ফেলে, কি করে, জ্বলাই দেয়। তাহলে হাইড্রোজেন গ্যাসের পাশে লিখো দাহ্য গ্যাস। কি গ্যাস? দাহ্য গ্যাস কি করে, কোনো কিছু কি করে, আগুন ধরায় দেয়। তাহলে দাহ্য গ্যাসের কারণে কি হয়, তুমি যদি সোডিয়ামটাকে বা গ্রুপ 1 এর মৌলগুলোকে সরাসরি পানিতে ফেলাও, তখন এরা কি করবে জানো, মানে ওই যে দাহ্য গ্যাস হাইড্রোজেন তৈরি করে আগুন ধরায় দিবে। কি ফেলাই দিবে, আগুন ধরায় দিবে। এরকম কোন ভিডিও বা মিম কিছু আমাদের চোখের সামনে পড়ছে কখনো, যে পানির মধ্যে সোডিয়াম মারছে আর বিস্ফোরণ ঘটে গেছে? পড়ছে না? তার মানে সোডিয়াম বা হচ্ছে এই যে লিথিয়াম আর পটাশ, তিনটাকে সরাসরি পানিতে ফেলা যাবে না। যদি ফেলাও কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস কি গ্যাস, দাহ্য গ্যাস, কি করবে, আগুন ধরায় দিবে, বিস্ফোরণ ঘটাবে। তাহলে একটু আমরা লিখে নিব যে গ্রুপ 1 এর মৌল কে কে আছে, সোডিয়াম, পটাশিয়াম আর সামনে আছে লিথিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে মানে এদের যৌগগুলোকে বা এদের মানে এদেরকে সরাসরি কোথায় ফেলা যাবে না, সরাসরি পানিতে ফেলা যাবে না। কেন ফেলা যাবে না বলো, একটু হেল্প করো ভাইকে, কেন ফেলা যাবে না? কি গ্যাস, এরা দাহ্য গ্যাস নাকি পানির সাথে বিক্রিয়া করে দাহ্য গ্যাস তৈরি করে? দাহ্য গ্যাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে, যার ফলে কি হয়, বিস্ফোরণ ঘটায় বা আগুন ধরে যায়। ঠিক আছে, তো ফেলাবা তোমার বাড়ি, তোমার যে শত্রু আছে, শত্রুর সামনের পুকুরের মধ্যে যে একদম 100 গ্রাম সোডিয়াম নিয়ে দাম দাম করে মারবা, ওর ঘুম টুম ভেঙে যাবে। ও হচ্ছে বাড়ি ঘরের পাশে যদি পুকুর থাকে, বাড়ি ঘর সব উড়ে যাবে, বুঝছো? মানে যদি বেশি পরিমাণে তুমি নিয়ে নাও। সো ব্যাপারটা এরকম, কেমিস্ট্রি দিয়ে তুমি তাকে সাইজ করতে পারো, সমস্যা নাই। তাহলে তুমি সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এদেরকে অথবা এদের যৌগকে সরাসরি কোথায় ফেলতে পারবা না, পানিতে ফেলতে পারবা না। এখন পানিতে যদি কখনো ফেলাও, দেখবা সোডিয়াম পানির উপর ভাসতেছে। সোডিয়াম কিসের উপর ভাসে, পানির উপর ভাসতেছে। কখন কেউ পানির উপর ভাসে, যখন তার ঘনত্বটা পানির তুলনায় কম হয়। তাহলে একটা কোশ্চেন তোমাদের বিগত বছরে আসছে যে নিচের কোনটির ঘনত্ব পানির তুলনায় কম। আমি একটা কথা বলছি, সোডিয়াম কিসের উপর ভাসে, পানির উপর ভাসে। তাহলে সোডিয়ামের ঘনত্ব বেশি না কম? কম। তাহলে লেখো পানির চেয়ে ঘনত্ব, মানে সোডিয়ামটারে একটু ইন্ডিকেট করে আমরা লিখবো, সোডিয়ামটাকে ইন্ডিকেট করে আমরা লিখবো এটার ঘনত্ব কার চেয়ে কম, পানির চেয়ে কম। যদি ঘনত্ব পানির চেয়ে কম হয়, সে কোথায় ভাসবে, পানিতে ভাসে। কোথায় ভাসে, পানিতে ভাসে। সো পানিতে ভাসার টেস্ট করতে গেলেই কিন্তু আগুন ধরে যাবে। সো সাবধানে আমরা এটা নিয়ে কাজ করব। আমরা যখন ল্যাবে কাজ করছি, সিঙ্কের মধ্যে যখন সোডিয়ামকে ফেলাইছি, টেস্ট টিউব বাস্ট করছে, মানে টেস্ট টিউব ফেটে গেছে। টেস্ট টিউব, তো এটা টেস্ট টিউব দেখে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু বড় কিছু হলে কি হইতো, চোখে কাজগুলো ছড়ায় যায় কিন্তু। সো সাবধানে এটা। আর পটাশিয়াম আছে না এখানে একটা, পটাশিয়াম হচ্ছে সবচেয়ে সক্রিয় ধাতু। এখানে তো ধাতু আছে না, যে এখানে ধাতু অত্যন্ত সক্রিয় ধাতু তো গ্রুপ 1 এর সবাই, কিন্তু সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়ামকে আমরা একটু লিখবো, পটাশিয়াম কি আমাদের সবচেয়ে সক্রিয় ধাতু, সবচেয়ে সক্রিয় ধাতু। সো আমরা কি এস ব্লক নিয়ে পড়ালেখা করতে পারছি মোটামুটি? এস ব্লক নিয়ে কারোর আর কোনো কথা আছে, কারোর কোনো এস ব্লক নিয়ে আর কোনো সে আছে? এস ব্লকের পাশাপাশি আমরা গ্রুপ 18টাকেও ফিল আপ করে ফেলছি না? তাহলে গ্রুপ 18 ব্যবহার আসে আমাদের, কি আসে, ব্যবহার। হিলিয়াম কি কি কাজে ব্যবহার করা হয়, নিয়ন কি কাজে ব্যবহার করা হয়, ক্রিপ্টন, আর্গন কি কাজে ব্যবহার করা হয়। তাহলে এদের কি লাগবে, ব্যবহার লাগবে। এখন বলো তো গ্রুপ 18 কি এস ব্লক? একটা এস ব্লক, কে এস ব্লক, হিলিয়াম। আর বাকিরা কি ব্লক? পর্যায় সারণীর বাম সাইডে থাকে হচ্ছে এস ব্লক, কি থাকে, আর ডান, একদম ডান সাইডে, এটা তো এটা এক হলে ওটা 18, একদম ডানে চলে গেছে না, একদম ডানের গুলো হয় পি ব্লক। কি হয়, পি ব্লক। তাহলে গ্রুপ 18 এই মৌলগুলো কি ব্লক? তাহলে আমরা আগে পি ব্লকটা ফিল আপ করি, তারপরে পড়ালেখা শুরু করি। তাহলে এস ব্লক নিয়ে এনিওয়ান কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলো, কারোর কোনো কোশ্চেন থাকলে আমরা একটু বলে ফেলি এস ব্লক নিয়ে। এনিওয়ান কারোর কোনো কোশ্চেন আছে? এস ব্লকে সবাই কি ধাতু, তাই তো? সবাই কি ধাতু। ধাতুর কাজ কি, ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন যে ত্যাগ করে তা সে কি ধাতু? তাহলে যে যার একটা ইলেকট্রন আছে তার ত্যাগ করা সহজ, তাহলে এরা অত্যন্ত সক্রিয়। আর যাদের দুইটা আছে একটু ত্যাগ করা কঠিন, বেশি শক্তি দেওয়া লাগে, তাহলে এদের কি হবে, এরা সক্রিয়তা কম হবে। তাহলে একটা হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ 1, আর একটা কি, মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কোথায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়। মাটিতে বিভিন্ন মৃত্তিকার উপাদান হিসেবে, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড,
ক্যালসিয়াম অক্সাইড, এগুলোর মধ্যে কি পাওয়া যাচ্ছে? ক্যালসিয়াম পাওয়া যাচ্ছে। তাহলে এদেরকে কি ধাতু বলা যাবে? মৃৎখাত ধাতু। বোঝা গেছে? কাদেরকে সরাসরি পানিতে ফেলা যাবে না? গ্রুপ 1 এর মৌলগুলোকে। সেটা হচ্ছে কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আচ্ছা, তুমি গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবাইকে কি ধাতু বলছো? সবাই ধাতু। হাইড্রোজেনটা কি? হাইড্রোজেন তো ধাতুও না অধাতুও না, মানে ছেলেও না মেয়েও না, ব্যাপারটা এরকম হাইড্রোজেনের ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেন কি আসলে? হাইড্রোজেনের দুষ্টু, সেটাকে বলছিলাম দুষ্টু মৌল। এটাকে কি বলবো? দুষ্টু। সেটা হচ্ছে দুষ্টু মৌল। এটা কেমন দুষ্টু? ওই যে ঢাকায় যে যখন বিজয় সরণির সিগনালে বসবা তখন এসে হাত ধরবে, যদি টাকা পয়সা না দাও তখন কি করবে সেটা আর বলা যাচ্ছে না। সো এই জন্য এরা অনেক দুষ্টু। সো এরা হচ্ছে সবার সাথেই বিক্রিয়া করে ফেলে, এটা হলো সমস্যা। হাইড্রোজেন ধাতুর সাথেও বিক্রিয়া করে, অধাতুর সাথেও বিক্রিয়া করে, চরম দুষ্ট এরা। সেই জন্য এদেরকে কিন্তু আসলেই দুষ্টু মৌল বলা হয়। বলা হয় নিচের কোনটি দুষ্টু মৌল? হাইড্রোজেন দাগাবা। ওকে, সো এটা ধাতু বলা যায় না, অধাতু বলা যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা অধাতু হিসেবেই বেশি কাজ করে। কিন্তু সমযোজী বন্ধন যেগুলোতে দেখবা, সমযোজী কি অধাতু অধাতু মিলে হয় না? অধাতু অধাতু মিলে কি হয়? সমযোজী হয় না? সমযোজী বন্ধনে ম্যাক্সিমাম টাইম তুমি হাইড্রোজেন দেখবা। তো এটা তুমি লিখতে পারো দুষ্টু মৌল ধাতু অধাতু উভয় হিসেবেই কাজ করে, তবে ম্যাক্সিমাম যৌগগুলো অধাতু হিসেবে পাওয়া যায়। কিভাবে? ম্যাক্সিমাম যৌগ কোথায় কি হিসেবে পাওয়া যায়? অধাতু হিসেবে পাওয়া যায়। ম্যাক্সিমাম যৌগ হিসেবে যখন সে গঠন করে তখন দেখা যায় ও অধাতু হিসেবে কাজ করছে, ঠিক আছে? তবে ধাতু হিসেবেও কাজ করে, যেমন ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইড বলতে কি বোঝাচ্ছে? ধাতুর সাথে যখন যুক্ত হচ্ছে তখন আমরা জিনিসগুলো বুঝি। তো ক্লিয়ার ব্যাপারগুলা? তাহলে আমাদের গ্রুপ 1 আর গ্রুপ 2 আর গ্রুপ 18 মোটামুটি চেনা হয়েছে। এখন পি ব্লক মৌল তো শুরু করব, তাই না? পি ব্লক মৌল কত থেকে শুরু হয় গ্রুপ? এটা কি বলতে পারবা? এখানে আছে 2, তারপরে আছে 3, 4, 5, 6, এভাবে 18 পর্যন্ত গেছে না? তো 3 থেকে 12 এই পর্যন্ত গণ তো 3, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 পর্যন্ত গেলে 10টা গ্রুপ পাওয়া যাচ্ছে। এই 10টা গ্রুপের একটা গ্যাপ থাকে। এস আর পি ব্লকের মধ্যে 10টা গ্রুপের একটা কি থাকে? গ্যাপ থাকে। তাহলে বলো তো পি ব্লক মৌল শুরু হবে কত গ্রুপ দিয়ে? 13 দিয়ে। কত দিয়ে? কারণ 3 থেকে 12 একটা গ্যাপ থাকলো 10 পর্যন্ত, এরপর শুরু হবে কত দিয়ে? 13 দিয়ে। তাহলে আমাদের পড়া এখন কত দিয়ে শুরু হবে? 13 থেকে কত? 18 পড়ে ফেলবো। 13 থেকে 18, এটাকে কি ব্লক বলা হয়? পি ব্লক। সো আমরা একটু নতুন পেজ নিয়ে পড়ে ফেলি। এই পর্যন্ত কারোর এনিওয়ান কোনো কোশ্চেন থাকলে এখনো করতে পারো। ওকে, কোশ্চেন নাই তাইলে এটা তো থাকছেই 13, যে এটা থাকলো আমাদের 18 নাম্বারটা। তাহলে এই পাশ থেকে আমি 17 লিখি, এটাকে 16 লিখি, এটাকে 15 লিখি, 14, এটা 13। ওকে, তাহলে আমাদের গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 এইখান থেকে আমাদের শুরু হয়। সো আমরা ওইদিকে বেরিলিয়াম দিয়ে শেষ করছিলাম না? বেরিলিয়ামের পরের মৌলটা কি? বোরন। তাহলে গ্রুপ 13 শুরু হবে বোরন দিয়ে, এবং পি ব্লকের প্রথম এলিমেন্ট হচ্ছে বোরন কি, এবং এস ব্লকের প্রথম এলিমেন্ট কি ছিল? হাইড্রোজেন। কি ছিল? হাইড্রোজেন। ওকে, তাহলে আমরা এখন শুরু করব বোরন দিয়ে। তাহলে বোরনের একটা ছন্দ দেখি তো। বোরনের ছন্দ হচ্ছে এটা, বর এলো বর এলো গেল, মানে বর আসলো চলে গেল, হ্যাঁ, বর এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া। মানে বর এসে বিয়ে শাদী হয়েছে, এবার নিয়ে বউ নিয়ে হানিমুনে চলে গেছে। তার মানে বর এলো গেল যে ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ঠিক আছে? তাহলে বরতে কি বলো? বরতে তোমরাই বলছো বোরন। এলোতে কি? অ্যালুমিনিয়াম। গেলোতে কি? গ্যালিয়াম। জার্মেনিয়াম আছে, পরে আছে। ইন্ডিয়াতে কি? ইন্ডিয়াম, আয়ন। আচ্ছা, থ্যালিয়াম, থাইল্যান্ডকে থ্যালিয়াম, টিএল, হ্যাঁ। আর নাইজেরিয়াতে নিহোবিয়াম, নিহোবিয়াম, এনএইচ, নিহোবিয়াম। লাগবে না এটা, তারপরেও লিখে দিছি যেহেতু ছন্দটা ইজি। আচ্ছা, বেকার হয়ে গেছে না? বর এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, পরেরটা সোজা করতে হবে। সো বর এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া। সো বরটা হচ্ছে বোরন। এই যে বোরন আছে না, এটা হচ্ছে পি ব্লকের প্রথম মৌল। এটা মাঝে মাঝে কোশ্চেনে পাবা যে পি ব্লকের প্রথম মৌলের নাম কি? পি ব্লক
প্রথম মৌলের নাম হচ্ছে বোরন। প্রথম মৌলের নাম বোরন। আচ্ছা, বোরনের পরের মৌলের নাম কি? কার্বন না? এটা তো আমাদের মনে আছে, মানে 1 থেকে 10 পর্যন্ত তো মুখস্থ আছে। তাহলে বোরনের পরের মৌলের নাম কি? কার্বন। তাহলে কার্বনের ছন্দটা এরকম হবে যে কায়রো শহরে গেলে, কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে। কায়রো শহরে গেলে কি পাবে? স্বর্ণ পাবে। কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে। সো কায়রোতে তো বোঝাই যাচ্ছে বোরনের পর কি হবে? কার্বন। আচ্ছা, শহরেতে কি? এস দিয়ে কিছু একটা বলো। সালফার, সিলিকন, সিলিকন। ওকে, কায়রো শহরে। গেলেতে কি? এটা জার্মেন, এটা গ্যালিয়াম হয়েছে। একদম জার্মেনিয়াম করতেছিলা, তাহলে এটা গ্যালিয়াম হলে পাশেরটা কি হবে? জার্মেনিয়াম। আর স্বর্ণতে হচ্ছে স্বর্ণ, এস দিয়ে টিন। এটা কি? টিন। আর পাবেতে প্লাম্বাম আছে না? গতদিন শিখাইছিলাম প্লাম্বাম সংকেত কি? টিবি, লেড। এটা কি? লেড। নিচেরটা দরকার নাই, এই যে নিচের যে নিওবিয়ামের বরাবর যেটা ছিল ওটা আমাদের লাগবে না দেখে আমরা ফিল আপ করি নাই। সো কায়রো শহরে গেলে কি পাবো? স্বর্ণ পাবে। এটাকে কি বলছি? টিন। এটা ল্যাটিন নাম কি ছিল? স্টানাম। কি ছিল? স্টানাম। আর এটার নাম কি ছিল? প্লাম্বাম। এগুলো কিন্তু ল্যাটিন থেকে আসছে দেখে একটু ঝামেলা, মিলতেছে না। আচ্ছা, কার্বনের পরের নাম কি? কার্বনের পরের মৌল কি? নাইট্রোজেন না? তো এটা ছন্দ হবে নাইট্রোজেন দিয়ে, যেহেতু শুরু। নলকূপের পানিতে আর্সেনিক, সমস্যা বিদ্যমান। মুখস্থ আছে এটা? নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। ঠিক আছে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। আমি জানি একটু লিখতে তোমাদের সময় দেওয়া লাগবে, বাট আমার সাথে আগে একটু ফিল আপ করো আর একটু রেসপন্স করো, আমি লেখার সময় দিব। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। সো কার্বনের পরের মৌলকে নাইট্রোজেন। পানিতে কি? পি না, মানে প না, তাহলে ফসফরাস। আর্সেনিকে আর্সেনিক, এস। সমস্যা, এস তে কি? অ্যান্টিমনি। শুনছিলা? অ্যান্টিমনি তো একটা ল্যাটিন থেকে আসছে। অ্যান্টিমনি কি ছিল? মানে অ্যান্টিমনি যেটা ছিল এটা কি ছিল বলো? খাতা উল্টাই দিছে, আগের দিন পড়াইছি তো সবই। একটা ছিল আর্জেন্টাম, সেটা ছিল সিলভার। একটা ছিল স্টানাম, সেটা কি ছিল? খাতায় আছে না? খাতা কি আলাদা রাখছো নাকি এর মধ্যে ফিজিক্স করতেছো? ফিজিক্স ম্যাথ সব এক খাতায় করতেছো? হ্যাঁ, আলাদা করতেছো? তাহলে আগের দিন যারা আসছিল তারা খাতাটা একটু বের করো। দেখছো ওই উৎসবে হাসতেছে, মানে ওর খাতায় নাই। এটা আছে তো বের করো। বের করে একটু ল্যাটিন নামগুলো মিলাও। আমি তো ল্যাটিন নাম সব লিখে দিছি না? সবই তো লিখে দিছি। দেখো তো আছে কিনা। টিন হচ্ছে স্টানাম, যেটা একটু আগে বলছি। আর অ্যান্টিমনি হচ্ছে কি? স্টিবিয়াম। আর একটা ছিল টাংস্টেন, ওলফ্রাম। সো এইগুলো সবসময় মাথায় নিয়ে ঘুরতে হবে। তোমাদের মনে রাখবা, কেমিস্ট্রি আমি কয়টা কথা বলে দিই। কেমিস্ট্রির মানে হচ্ছে এক্সেপশন, এই জন্য মাঝে মাঝে বিরক্ত হয়ে যাবা। মানে কেমিস্ট্রি মানে দেখো কিছুক্ষণ পড়তে পড়তে একটা ব্যতিক্রম চলে আসছে, আর ব্যতিক্রমটা এক্সামে আসে। তো এইগুলো ব্যতিক্রম না, ইংরেজি নামের থেকে ল্যাটিন নাম এগুলো মনে থাকতে কম। তো ল্যাটিন নামগুলো থেকে কোশ্চেন কিন্তু আসার চান্সেস বেশি। তো সবসময় একটু মাথায় রাখতে হবে। রাখতে গেলে কি করতে হবে? দিনে না হোক 2 দিনে 3 দিনে একবার করে রিভিশন দিতে হবে। ঠিক আছে? আমি তো বলছি তুমি 30 মিনিট 40 মিনিট করে আমার পড়াটা প্রত্যেকদিন পড়ার আগে একবার রিভাইজ করে আসবে। আগের লেকচারটা একটু রিভাইজ করে আসবা। ওকে, তাহলে আমাদের এটাও গেল। বিদ্যমানতে কি? বিদ্যমান, বি দিয়ে না, বিসমাত। এটা কি? বিসমাত। আচ্ছা, সো এই হচ্ছে গ্রুপ 15। আমরা এটুক পর্যন্ত হচ্ছে একটু তুলে ফেলি, তারপরে বাকি কথা বলি। এ পর্যন্ত তুলে ফেলো। আর্সেনিকের নিচের ওটা সমস্যা। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, না? গ্রুপ 16টার ছন্দটা ইজি। তোমরা কেবল এসএসসি পাস করছো না? তার মানে তোমাদেরকে আমি যদি দেখিয়ে বলি তে ও এসএসসি তে পড়ে, এটাই ছন্দ। ও এসএসসি তে পড়ে। ধরো এই যে ওকে বলতেছে, হাসতেছে, ও এসএসসি তে পড়ে।
ও ভালো, হাসি খুশি থাকে সবসময়, হার্টের রোগ টোগ হবে না, বুঝছো? স্মাইলিং ফেস থাকলে কি সুবিধা, হার্টের রোগ হয় না, কম হয়। হাসি খুশি থাকতে হবে। আর অনেকে মনে হয় যে 10 বার ছ্যাঁকা খেয়ে একদম বেকা হয়ে গেছে, এত এত কষ্ট মনে, ব্যথা বেদনা, হ্যাঁ, দুঃখ যন্ত্রণা, যে হাসতে ভুলে যায়। তো এটা করা যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের ও এসএসসি তে পড়ে, তো এটা ছন্দ, পরের ছন্দটা কি? ও এসএসসি, এই যে এস এসসি তে পড়ে। তো ওতে বুঝতেই তো, নাইট্রোজেনের পরের মৌল কি? অক্সিজেন। তাহলে ওতে হচ্ছে অক্সিজেন। এস তে হচ্ছে কি? সালফার। এসএসসি এসি সেলেনিয়াম। তে তে মানে কি? টি টেলুরিয়াম। আর পরে মানে কি? পি দিয়ে পোলোনিয়াম। তাহলে ও এসএসসি তে পড়ে, এটা সবচেয়ে সহজ ছন্দ। ও এস এসসি এসসি তে টি তে পড়ে, পিও পড়ে, হ্যাঁ। সো ও এসএসসি তে পড়ে। গ্রুপ 17 এর কোনো ছন্দ আমি দিই না, কারণ এত জনপ্রিয় একটা গ্রুপ, ছন্দ দিয়ে মনে রাখার কোনো দরকার আছে? সামুদ্রিক লবণ উৎপন্নকারী না। আর গ্রুপ 18 এরও ছন্দ দিই নাই, তার মানে 17 18 এর ছন্দ আমি দিই না। তোমার মনে রাখা, যদি মনে হয় তাহলে তুমি একটা ছন্দ বানাইতে পারো বাসায় বসে বসে, কোনো অসুবিধা নাই। তবে এটা এমনিই মনে থাকে। যেমন অক্সিজেনের পরের মৌলের নাম কি? ফ্লোরিন না? তাহলে ফ্লোরিন ক্লোরিন, হ্যাঁ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এর আবার ছন্দ দিলে ছন্দ মনে রাখতে আর এক ছন্দ লাগবে। সো এটা হচ্ছে অ্যাস্টাটিন। তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর হচ্ছে আয়োডিন, অ্যাস্টাটিন। সো এই হচ্ছে আমাদের গ্রুপ কত? 17। তাহলে আমরা মোটামুটি আমাদের পি ব্লক গুলোও শিখে ফেলছি, হ্যাঁ। সো পি ব্লক মূল্য কয়টা, এটা যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবা যে এদিকে গুনবা 1 2 3 4 5 6, 6টা গ্রুপ। আর এদিকেও তোমার দেখো তো, গ্রুপ 1 এর মধ্যে তো তেমন কেউ নাই। গ্রুপ 2 থেকে, মানে সরি, পর্যায় 1 এ তো নাই। পর্যায় 2 এর যে, পর্যায় 1 এর যেটা আছে ওটা তো হিলিয়াম, ওটা এসে চলে গেছে। পর্যায় 2 3 4 5 6 মানে 7 এরকম। তাহলে 1 2 3 4 5 6, এদিকেও 6টা ওদিকেও 6টা, 6 ছক কত? 36। তাহলে পি ব্লক মূল্য কয়টা? 36টা। দ্যাটস ইট। তাহলে আমরা লিখবো পি ব্লক মৌল আমাদের কয়টা? পি ব্লক মৌল আমাদের হচ্ছে 36টা। পি ব্লক কয়টা? পি ব্লক মৌল কয়টা? 36টা। ভালো কথা। আচ্ছা, এটাকে পি ব্লক কেন বলছি? পি ব্লক কেন বলছি? সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? পি অরবিটালে গেছে, পি অরবিটালে গেছে, তাই এদেরকে কি বলছি? পি ব্লক বলছি। সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তখন কোন ব্লক বলবো? ডি ব্লক। বুঝতে পারছো পুরো জিনিসটা? আচ্ছা, এখন আসো, গ্রুপ 13 14 এর এক্সট্রা করে কোনো নাম নাই, কিন্তু গ্রুপ 15 এর একটা নাম আছে, গ্রুপ 16 এর একটা নাম আছে, গ্রুপ 17 এর একটা নাম আছে, গ্রুপ 18 এর একটা নাম আছে। গ্রুপ 15 এর যে নামটা আছে সেটা আমরা মনে হয় জানি, বাট ভুলে যেতে পারি, অনেকদিন পড়াটা হয় না। নিক্টোজেন। এটাকে বলা হয় শ্বাসরোধকারী। শ্বাসতন্ত্রে গেলে শ্বাসকষ্ট হইতে পারে, মানে তোমার হচ্ছে শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করতে পারে। তাহলে এটাকে আমরা বলবো কি বলতো? নিক্টোজেন। নিক্টোজেন বানানে আগে পি দিয়ে লিখে, পি নিক্টোজেন, পি নিক্টোজেন, ঠিক আছে? যেমন সাইকোলজি বানানে পি দিয়ে শুরু হয় না? সাইকোলজি কি এস দিয়ে শুরু হয় না, সামনে একটা পি থাকে? ওই জন্য আমাদের হচ্ছে নিক্টোজেনটা এরকম। নিক্টোজেনের বাংলা কি? শ্বাস রোধকারী। কি বললাম? শ্বাসরোধকারী। আচ্ছা, গ্রুপ 15 হচ্ছে আমাদের নিক্টোজেন। আচ্ছা, গ্রুপ 16 তোমরা অলরেডি জানো, বলো তো কি? চালকোজেন। শোনা হয়েছে? চ্যালকোজেন বা চালকোজেন, দুইটাই উচ্চারণ হয়। সো চ্যালকোজেন বইয়ের মধ্যে আছে মনে হয় তোমাদের, না? চ্যালকোজেন না চালকোজেন আছে? চ্যালকোজেন। তাহলে চ্যালকোজেন লিখবো। এটা হচ্ছে চ্যালকোজেন। চ্যালকোজেন মানে কি? চ্যালকোজেনের মানেটা কি? আকরিক উৎপন্নকারী। তোমরা কি আগে ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখতা? ওখানে দেখতে একটা শো হইতো যে লোকজনের বাড়ির সামনে যে কন্ট্যাক্ট করতো, কন্ট্যাক্ট করে বলতো যে যদি এখানে আমরা একটা খনন করব, খনন করে যদি কিছু পাই 70% আমার, 30% আপনার। তারপরে যখন মানতো না তখন বলতো 60 আমার, 40 আপনার। তাও না মানলে 50-50। তো কি হইতো? তারপরে যখন পাইতো কিছু একটা, পেয়ে গেছি বলে একটা চিৎকার দিত, ইয়ে পেয়ে গেছি। তো এই যে কি পাইতো আসলে? পাইতো এমন কিছু যেটা অবশ্যই বেচলে অনেক টাকা পয়সা পাবে। সে হচ্ছে অনেক আগেকার যেই ধরো যুদ্ধ টুদ্ধ হয়েছে সেগুলোর শেল টেল পাইতো কিছু বন্দুকের, অথবা কিছু আকরিক পাইতো। কি পাইতো? আকরিক। যেখানে আকরিক মানে কি? দীর্ঘ বছর মাটির নিচে ধরো কোনো প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ বা কোনো একটা ধাতু ভিতরে থেকে 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 একটা
প্রত্নতান্ত্রিক নিদর্শনে প্রথম হয়, মানে এটাকে বলা হয় আকরিক। কি বলা হয়? আকরিক। ওই আকরিকের মধ্যে যদি তুমি এখন বিশ্লেষণ করো এই মৌলগুলো পাবা। কি পাবা? ও এসএসসি তে এই যে এই পর্যন্ত অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়ামের যায় তেজস্ক্রিয় টাইপের হয়ে যায়। তো এই কয়েকটা মৌল তুমি মাটির নিচে দীর্ঘদিন যদি জমা পড়ে থাকে কোনো প্রাণীদেহ, উদ্ভিদ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা আকরিক, এই আকরিকের মধ্যে এই মৌলগুলো পাওয়া যায়। এই কারণে এইদেরকে কি বলা হয়? আকরিক উৎপন্নকারী। ঠিক আছে? তাহলে আকরিকটা উৎপন্ন করতেছে কোন মৌলগুলা? এরা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আর কি টেলুরিয়াম। এবার আসো গ্রুপ 17। তোমরা এরকম শুনছো যে সমুদ্রে ভেসে ভেসে অনেকে 10 দিন ধরে সমুদ্রে ভেসে আছে কিন্তু পানির অভাবে মারা গেল লোকটা, এরকম শুনছো? এরকম নিউজ দেখছো? মানে এই যে জাহাজ ডুবি হয়েছে, সমুদ্রের মধ্যে ভেসে আছে অনেকদিন কিন্তু খাদ্যের অভাব এবং পানির অভাবে মারা গেছে। তো ভেসে আছে পানির মধ্যেই, তাহলে পানির অভাবে কেমনে মরলো? লবণাক্ত। লবণাক্ত পানিতে কি হয়েছে? খাইতে পারবে না? খাইলে সমস্যা কি? আমাদের যেই মানে বিপাক প্রক্রিয়া আছে সেখানে লবণাক্ত পানি যদি তুমি বেশি পরিমাণে পান করো এটা হজম করা সম্ভব না। এই সমুদ্রের মধ্যে লবণাক্ত পানির মধ্যে কোন আয়নগুলো থাকে জানো? এই যে এইগুলা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তোমার আজকে একটা রোগ হোক, তোমার লবণ খাইতে বলবে ডাক্তার, আয়োডিন যুক্ত লবণ খাবেন, বলে না? তাহলে আয়োডিন যুক্ত লবণ যদি খায়, এটা কি আয়োডিন তাহলে কোথায় থাকে? লবণে থাকে। তো সামুদ্রিক লবণ উৎপন্নকারী গ্রুপ কোনটা? এইটা। কত? এটাকে আরেকটা নামে ডাকা হয়। কি নামে? হ্যালোজেন। কি নামে ডাকা হয়? তাহলে এটা আমাদের আরেকটা নাম আমরা লিখলাম কি? হ্যালোজেন। বা এটার বাংলা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। তোমরা কেউ লবণ বানানোর প্রসিডিউর জানো? লবণ কেমনে বানাই? সমুদ্রের পানিটাকে আটকায় ফার্স্টে, তারপরে সেটাকে শুকায় ফেলে। শুকায় ফেললে পানি চলে গেল, নিচে কি থাকলো? আয়নগুলো থাকলো, লবণ পড়ে থাকলো। এই লবণটাকে তারপর ওইভাবে বালি টালি সব পাঠাই দেয়, খাবা? তখন পিউরিফাই করে আমাদের বাজারজাত করে, তাই তো? এটাই তো প্রক্রিয়া। তাহলে এটা সমুদ্রের পানি থেকে পাওয়া যাচ্ছে, তাই এটাকে কি বলছি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ফ্যাক্টর। আর লাস্টে গ্রুপ 18। গ্রুপ 18-এর মতো সবাই হতে চায় কেন? নিষ্ক্রিয়। চুপচাপ বসে থাকা ভালো আসলে? হ্যাঁ, সব সময় না, বাট কিছু সময়, তাই তো? মানে সবাই তো ওইরকমই হতে চায়। তোমার আব্বু আম্মু কি বলে? ওই যে ওই ছেলেটা বাসা থেকে বের হয় না, কিছু না, ভদ্র ছেলে। বাসা থেকে বের হলে তো অভদ্র হয়ে যায়, তাই না? বাসা থেকে বের হয় না, ভদ্র ছেলে, ওর মতো থাক, কারোর সাথে বিক্রিয়া করে না, ঝামেলায় যায় না, মিশে না। তাহলে ওইটা, তাহলে এদেরকে কি বলো? তোমরাই বলো, তোমাদের বন্ধুদেরকে বলো না? অসামাজিক। আচ্ছা, এমনিতে এটা তো খুবই ওপেন হয়ে গেল। অন্যভাবে বলি, আমরা কি বলি? নার্ড। কি বলি? নার্ড। মানে যারা অনেক বেশি পড়ালেখা করে, পড়ালেখা করা ভালো কিন্তু যাদেরকে খেপায় বন্ধুরা, নিজেও পড়ে, গোপনে পড়ে, সো ওকে বলে নার্ড। কি বলা হয়? নার্ড। বা কারোর সাথে যারা বিক্রিয়া করে না তাদেরকে বলে ইনার্ট। কি বলা হয়? তাহলে এদের গ্রুপ 18 আরো কিছু নাম আছে। প্রথম তো নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। প্রথম নাম কি? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয়। প্রথম নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। সেকেন্ড যে নামগুলো আছে, একটা হচ্ছে নার্ড। কি বললাম? নার্ড গ্যাস। আর একটাকে আমি বলবো হচ্ছে ইনার্ট। ইনার্ট বলে কিন্তু পরীক্ষায় অলরেডি চলে আসছে, ইনার্ট গ্যাস। তো আমরা একটু মনে রাখবো, যারা কারোর সাথে বিক্রিয়া করে না বা চুপচাপ বসে থাকে তাদেরকে আমরা নার্ড গ্যাস, ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলি। এবং এদের এরা কারোর সাথে বিক্রিয়া যেহেতু করে না, এই জন্য এদেরকে কিন্তু নিষ্ক্রিয় নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের মোটামুটি গ্রুপ 13 থেকে গ্রুপ 18 মনে রাখা তো যাবে, তাই না? ছন্দ দিয়ে মনে রাখতে পারবো না? তাহলে বলো, পি ব্লকের প্রথম মৌলের নাম কি? বোরন। দ্বিতীয় মৌলের নাম কি? কেন অ্যালুমিনিয়াম না? কার্বন। এটা অ্যালুমিনিয়াম থাকে অনেকে, এটা কিন্তু অ্যালুমিনিয়াম নিচেরটা, নিচের গ্রুপের নিচেরটা, কিন্তু পাশের মৌলের নাম কিন্তু পরেরটা। তাহলে বোরন। তাহলে দ্বিতীয় মৌলের নাম কি? কার্বন। তৃতীয় মৌলের নাম? থার্ড, ফোর্থ, অক্সিজেন। আচ্ছা, প্রথম নিষ্ক্রিয় মৌলের নাম কি পি ব্লকের? দেখছো? আবার বলে, আবার হিলিয়াম বলেও আবার কি কনফিডেন্স। পি ব্লকের প্রথম নিষ্ক্রিয় মৌলের নাম হিলিয়াম। হিলিয়াম কি পি ব্লক? এই দেখছো, এটা নিয়নের পাশে লিখো। পি ব্লকের প্রথম নিষ্ক্রিয় মৌল বলেও দেখছো কোন রকম চিন্তা ধারাও করতেছে না। পি ব্লকের প্রথম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম। বলতেছো যে হিলিয়াম তো পি ব্লকেরই না, এটা কি ব্লকের? এস ব্লকের না? তো মাথায় রেখো, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার গুলো করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পারছি
এখন আমরা গ্রুপ 18 যে মৌলগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগান, এসান, সো এই মৌলগুলোর আমরা একটু ব্যবহার পড়া দেখবো। ব্যবহার থেকে বিগত বছরে 3টা কোশ্চেন আসছে, কয়টা? তাহলে এই ব্যবহার পড়লে কিন্তু তোমার 3টা কোশ্চেন সলভ ইজিলি হয়ে যাচ্ছে, এখানে আসার চান্সেস বেশি। এই হ্যাঁ আমি তো লাস্টের গুলো অনেকগুলো লিখি নাই, কারণ এগুলো লাগে না। হ্যাঁ 36টা হবে, এটা তো পুরোটা লিখছি, দেখো 1 2 3 4 5 6, কিন্তু এটাই দেখো 5টা লিখছি, এটাই কয়টা লিখছি? 5টা। যেগুলো আমার লাগবে না এগুলো লিখতেছি না, বাট সপ্তম আমার জানার দরকার নাই, যেগুলো লাগবে না ওগুলো লিখি নাই, বাট এখানে এদিকে 6টা এদিকে 6টা, 6 6 36টাই পাবা, ওই হিলিয়াম বাদ যাবে ওখান থেকে। ওকে, তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রুপ 18 লেখো। গ্রুপ 18 মানে নিষ্ক্রিয় মৌলের ব্যবহার। কি লিখবো? নিষ্ক্রিয় মৌলের ব্যবহার। শীটের মধ্যে সব আছে, বাট আমি শীট পড়ানোর বিশ্বাসী না খুব একটা। আমি হচ্ছে বিশ্বাসী তোমার খাতায় থাকলে মাথায় থাকবে, তারপর শীটে থাকলে তারপরে তুমি হচ্ছে বাকিটা পড়তে পারবা। না বুঝলে সেটাকে আর পড়ে মুখস্থ করার দরকার তো নাই, কষ্ট করার দরকার আছে? খাতায় থাকবে, খাতাটা রিভিশন দিবা। সো আমরা এখন কি করব? গ্রুপ 18। গ্রুপ 18 এর মধ্যে প্রথম মৌলকে, প্রথম মৌলকে হিলিয়াম। বলো তো হিলিয়াম কি সবচেয়ে হালকা গ্যাস? সবচেয়ে হালকা গ্যাস কে? প্রথম মৌলকে? প্রথম মৌল হচ্ছে আমাদের হাইড্রোজেন, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করা দরকার ছিল, তোমাদের খাতা তো আছে, খাতায় লেখা আছে না, ওখানে অ্যাড করে দিব। সো গ্রুপ 18 আমাদের, তাহলে আমরা একটু দেখি, প্রথম মৌল আমাদের হিলিয়াম, তাই না? তাহলে হিলিয়াম আমাদের সবচেয়ে, হিলিয়াম তো 2 নাম্বার মৌল, তাই না? তাহলে 2 নাম্বার মৌল মানে এটার ভরও অনেক কম, যার পারমাণবিক সংখ্যা কম তার ওজন কম, তার ভর কম, কিন্তু এর থেকেও ভর কম তো আরেকজন আছে, সে কে? হাইড্রোজেন। তাহলে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পরে সবচেয়ে হালকা গ্যাস কে? হিলিয়াম। তাহলে হিলিয়ামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেনের পরে সবচেয়ে হালকা গ্যাস। হাইড্রোজেনের পরে সবচেয়ে হালকা গ্যাস নাম কি? হিলিয়াম। গেল, এটা একটু লিখে ফেলি, হাইড্রোজেনের পরে সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? হিলিয়াম। এখন হালকা গ্যাসগুলো বলতো কিছু একটা ফুলাতে কাজে লাগে। কি ফুলাতে? বেলুন ফুলাতে। কারণ যত হালকা গ্যাস দিবা তত বেশি উড়বে, তত বেশি উড়লে তত বেশি সেল হবে। বলতে পারবা যে এইটা পৃথিবী ছেড়ে, মহাশূন্য ছেড়ে চাঁদে চলে যাবে, তাহলে আমার বেলুন, তোমার বেলুনই তো সবাই কিনবে। তার মানে জিনিসটা হচ্ছে হাইড্রোজেনের পরে সবচেয়ে হালকা গ্যাস যদি হিলিয়াম হয়, তাহলে প্রথমে বেলুন ফুলানো হয় হাইড্রোজেন দিয়ে। যদি হাইড্রোজেন না পাওয়া যায় তখন কোন গ্যাস দিয়ে ফুলানো হয়? হিলিয়াম দিয়ে। তাহলে হাইড্রোজেন সবচেয়ে বেশি উড়াতে পারবে নাকি হিলিয়াম বেশি উড়াইতে পারবে? তাহলে হাইড্রোজেন সবচেয়ে বেশি উড়াইতে পারবে, ধরলাম হাইড্রোজেন উড়াইতে পারে 100%, তাহলে হিলিয়ামকে 100% পারবে? তাহলে কত পার্সেন্ট পারে? ওর তুলনায় 92%। কত? তাহলে লিখবো হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা, মানে বেলুন যখন আমরা বেলুনে, একটা জিনিস এখান থেকে মনে রাখবা যে বেলুনের মধ্যে যে গ্যাসটা দেওয়া হয় সেটা কি? হিলিয়াম, ঠিক আছে, বা হাইড্রোজেন। বেলুন উত্তোলন ক্ষমতা কত পার্সেন্ট? 92%। হাইড্রোজেন যদি 100% পারে, হিলিয়াম কতটুকু পারে? 92%। বোঝা গেছে? আচ্ছা, থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে ডুবুরিরা যখন পানির তলদেশে যায় নাকি আকাশে যায়? পানির তলদেশে যায়, নাকি হচ্ছে পাইলটরা আকাশে যায়, তাই তো? সো ডুবুরিরা যখন পানির তলদেশে যায় কি নিয়ে যায়? অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডার যদি একদিন তোমার কোনো রকম প্রাকৃতিকভাবে অক্সিজেন না বন্ধ হয়ে যায়, সেই অক্সিজেন সিলিন্ডার তোমাকে হচ্ছে হাসপাতালে প্রোভাইড করে, কত দাম হয়? হিউজ কস্ট না? অনেক কষ্ট না? প্রকৃতিতে পেয়ে যাচ্ছি দেখে কোনো রকম আমরা তোয়াক্কা করি না, কিন্তু যদি কৃত্রিম ভাবে তোমাকে দেওয়া লাগে কষ্ট অনেক বেশি। তাহলে তুমি যদি এখন ডুবুরি যাবে অনেক সময় ধরে পানির তলদেশে, পুরোটাই অক্সিজেন দাও, এটা কি তোমার কষ্ট বেয়ার করা পসিবল? পসিবল না। তো ওই জায়গায় একটা মিশ্রণ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ওই মিশ্রণের, মানে ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে যে মিশ্রণটা ইউজ করা হয়, ওখানে অক্সিজেন থাকে মাত্র 20%, আর বাকি 80% কি থাকে? হিলিয়াম। তার মানে লেখো, এখানে আমরা লিখবো ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে, ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডারে 20% থাকে হচ্ছে অক্সিজেন, আর 80%ই থাকে কি? হিলিয়াম। এই মিশ্রণটা ইউজ করা হয়, এটাই অক্সিজেনের মতো তোমার কাজ করে। মানে উচ্চ চাপ তৈরি হয় তো পানির নিচে, সেই চাপটাকে রিডিউস করে, ঠিক আছে, মানে তোমার যদি অক্সিজেনের সাপ্লাইটা ঠিকঠাক থাকে। তো এই হচ্ছে আমাদের হিলিয়ামের মোটামুটি ব্যবহারগুলা, আমরা আশা করি বুঝতে পারছি। হিলিয়ামের পরের মৌলের নাম কি? নিয়ন। আচ্ছা, নিয়ন কয় নাম্বার মৌল? 10 নাম্বার। সো নিয়ন আমাদের যে
আর টিউব লাইট ইউজ করা হয় কোথায়? টিউব লাইটে। টিউব লাইট এখানে দুই ধরনের লাইটই আছে সম্ভবত। আর টিউব লাইট কোনটা? এখানে রড লাইট টাইপের কিছু নাই? ও পিছনেই তো আছে। আচ্ছা আমি ওইদিকে খুঁজতেছি। তাহলে টিউব লাইট, এই টিউব লাইটে কি ইউজ করা হয়? নিয়ন। আর আরেকটা আছে হচ্ছে আর্গন। আচ্ছা নিয়নের আরেকটা ব্যবহার আছে, টিউব লাইটে ইউজ করা হয়। আরেকটা ব্যবহার হচ্ছে, আমি একটু আগে ডুবুরি বলছি, আর আকাশে যারা চড়ে ওরা কি? পাইলট। এখন ধরো অনেকগুলো বিমান চলতেছে, তাহলে বা মেঘ, আকাশে অনেক মেঘ, তাহলে পাইলট গুলো বুঝে কেমনে যে একে অপরের সাথে সংঘর্ষ এড়ায় কেমনে? বিমান চলতেছে, মানে আকাশে মেঘ, কিছু সামনে দেখা যাচ্ছে না। এখন ধরো অনেকগুলো আকাশে তো অনেকগুলো বিমানই উড়ে নাকি, নাকি মানে একটাই উড়ে? অনেকগুলোই উড়ে। সো অনেকগুলো বিমান যদি আমাদের উড়ে আকাশে, তো সেই সময় সংঘর্ষ তারা এড়ায় কেমনে? হেডলাইট। গুড। এই যে হেডলাইট বা বিমানের যে আমরা লাইট গুলো ইউজ করা হয়, এখানে লাল রঙের লাইট ইউজ করা হয়। কি রঙের? এই লাল রং তৈরি করা হচ্ছে নিয়ন। তাহলে লাল বর্ণ, মানে এখানে বলতে পারো বিমান, উড়োজাহাজ বা আমাদের যে প্রাত্যহিক যে যানবাহন, এখানে যে হেডলাইটটা ইউজ করা হয় সেখানে লাল বর্ণের কারণ কি? নিয়ন। তাহলে আমরা বলবো যে এখানে যে হেডলাইট, এটাকে বিমান বলা যায়, বিমান, বিমান। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের যানবাহন, তুমি যানবাহনের হেডলাইটে লাল বর্ণের কারণ, হ্যাঁ, লাল বর্ণ সৃষ্টি করে বা লাল বর্ণের কারণ, এটাই লেখো, লাল বর্ণের কারণ হচ্ছে নিয়ন। গেল। সো নিয়ন, সোডিয়াম নিয়নে একটা গান টান আছে না, সো ওইখান থেকে যখন শুনবা বা দেখবা তখন এটা মনে রাখবা যে নিয়নের কালার সচরাচর মনে হইতে পারে তোমার একটু সোনালী হলুদ টাইপের, সোডিয়ামের কালার সোনালী হলুদ, নিয়নের কালার লাল, ঠিক আছে? সো লাল বর্ণের আমাদের কারণ হচ্ছে নিয়ন, মনে থাকবে। আর্গন, এখানে আরো কিছু বাল্ব আছে, দেখো তো, যে ওগুলোকে কি বলে? এই যে এইগুলা এলইডি। আরো কিছু নাম আছে, যেমন আমরা আগে তো এলইডি নাম ছিল না, যখন শুরুতে আসছে তখন বলছিল এগুলোকে বলতে এনার্জি সেভিং বাল্ব। কি বলতো? বাংলা লাইট ছিল না, ওই যে বাংলা বলতে হলুদ লাইট, ওইটা দিলে অনেক গরম ধরতো, তখন আলো কম পাওয়া যেত, তখন এটা একটা লাগাই দিয়ে সেই বিজ্ঞাপন। এটা তো এই ভাবেই আমরা কিনছি, মনে করে দেখো, আমাদের ছোটবেলায় এমনিই পাইছি, বাংলা লাইট থেকে এটা শিফটটাই আমরা দেখছি। সেটারে বলতে এনার্জি সেভিং বাল্ব, তোমার বিদ্যুৎ সাশ্রয়ী হবে, সেই মার্কেটিং, বিদ্যুৎ সাশ্রয়ী হবে, অনেক আলো পাবা, একটা জ্বালালে যথেষ্ট, একটাতেই যথেষ্ট হয়ে যাবে। সো এটাকে আমরা এনার্জি সেভিং বাল্ব বলি। এটা কোথায় পাওয়া যায়? আর্গন। এটাতে কি পাওয়া যায়? আর্গন। এটা আসছে, এটাও আসছে। এনার্জি সেভিং বাল্বের নিচের কোনটি থাকে? এনার্জি সেভিং বাল্ব। এবং আমরা বলে দিয়েছিলাম প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাস থাকে কি থাকে না? ওই যে গত লেকচারে বলছিলাম সবচেয়ে বেশি গ্যাস থাকে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে আর্গন। প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি আর্গন। প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে? প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি, প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি কে? কত পার্সেন্ট বলছিলাম মনে আছে? কত? 1%-এর কম? 0.80 বলছিলাম। এটাই ছিল তোমাদের শীট টিটে, সব এটাই আছে 0.80। তবে আমাদের ইন্টারমিডিয়েট এইচএসসির বই আছে 0.93। তোমাদের বইয়ে যদি 80 থাকে 80ই পড়তে হবে, 0.80। প্রকৃতিতে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি 0.80। দেখো 1%-এরও কম, বাট তাও সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে একটা লাইট পাইলাম কি? টিউব লাইট। টিউব লাইটে কি ইউজ করা হয়? নিয়ন। এনার্জি সেভিং বাল্বে কি ইউজ করা হয়? আর্গন। আরেকটা আছে, ছবি তুলতে গেলে যে এইটা ধরো, মানে সব ধরনের লাইটই এখানে আছে। এটা হচ্ছে টিউব লাইট, ওইটা হচ্ছে আমাদের কি এনার্জি সেভিং বাল্ব। আর এটা ধরো ছবি তুলতে গেলে এটা জ্বালায় দেয় না স্টুডিওতে, দুই সাইডে দুইটা সফট বক্স জ্বালায় দিয়ে বলে যে হচ্ছে একটু হাসেন, ছবি তুলি, মুখটা থুতনিটাকে নিচে নামান, ছবি তুলি। সো এরকম ভাবে তো করে। সো তার মানে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে দুইটা মৌল ইউজ করা হয়। এরপরের দুইটা হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কি ক্রিপ্টন, আর একটা কি জেনন। এই দুইটা হচ্ছে ছবি তোলা। ছবির ইংলিশ কি? ফটো না? তাহলে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, ফ্ল্যাশ বাল্ব তৈরিতে বা ফ্ল্যাশ বাল্বের মধ্যে ইউজ করা হয় কোনটা? ক্রিপ্টন আর জেনন। লাস্টে থাকলো কি? রেডন। সো রেডন হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসায় ইউজ করা হয়। কিসে? ক্যান্সার চিকিৎসায় বা ক্যান্সার রোগের চিকিৎসায় ইউজ করা হয়। দ্যাটস ইট। আমাদের এই হলো নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। ক্যান্সার রোগের চিকিৎসায় আমাদের কি ইউজ করা হচ্ছে?
এটা ইউজ করা হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা। তাহলে আমাদের এস ব্লকও শেষ, পি ব্লকও শেষ কিন্তু, হ্যাঁ এস পি দুটাই শেষ। ওকে, এবার আমি তোমাদের জাস্ট এগুলো তোলা হলে আমাকে বলো, আমি তারপর একটু আইডিয়া দিই। পর্যায় সারণীর বামে ছিল কারা? গ্রুপ 1 আর গ্রুপ 2, এদেরকে ধাতু না অধাতু বলছিলাম? ধাতু। আচ্ছা, পর্যায় সারণীর মাঝখানে কি আছে আপাতত তো জানি না, আপাতত একদম ডান সাইডে যারা আছে গ্রুপ 13 থেকে 18 এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, আর এদের আগে যারা আছে এরা ধাতু না অধাতু? অধাতু। পর্যায় সারণীর বামে যদি ধাতু থাকে, তুমি যখন একটা পর্যায়ের বাম থেকে ক্রমান্বয়ে ডানে যেতে থাকবে তার ধর্মে চেঞ্জ আসা শুরু করবে। ধর্মে কি হওয়া শুরু করবে? চেঞ্জ। সে ধাতু থেকে ক্রমান্বয়ে কোথায় গেল? অধাতুতে পরিণত হলো। তাহলে গ্রুপ পি ব্লক মৌল সবাই কি? পি ব্লক মৌলগুলো ম্যাক্সিমাম হচ্ছে অধাতু। ম্যাক্সিমাম কি? অধাতু। এখন ওই যে বলছিলাম কেউ কেউ আছে ধাতু না আবার অধাতুও না, তাদেরকে কি বলা হবে? মাঝারি কিছু একটা, অপধাতু। তাদেরকে কি বলা হবে? অপধাতু। তাহলে একটা ধাতু কারা চিনে ফেলছি? গ্রুপ 1 গ্রুপ 2। গ্রুপ 13 থেকে 18 অধাতু, তবে এই অধাতুর মধ্যেও কিছু একটা থাকে যাদেরকে আমরা কি বলি? অপধাতু। কি বলি? এই অপধাতু কয়টা যদি চিনে ফেলি তাহলে অধাতু আর অপধাতুর মধ্যে কি তার গোলাবে? অপধাতু কয়টা চিনে ফেলতে পারি, ঠিক আছে? অপধাতু কয়টা আমরা একটু চিনে ফেলবো। এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন? এখান থেকে কিন্তু কোশ্চিন পাবা, ভালো করে দেখো যে এই কোশ্চিনটা আসছে, এনার্জি সেভিং বাল্বে কোনটা ইউজ করা হয়। তারপরে আরেকটা কোশ্চিন কি আসছিল, এই যে টিউবলাইট, এটাও আসছে, টিউবলাইটে কোনটা ইউজ করা হয়, ঠিক আছে? এই দুইটা আসছে। আর এই সম্ভবত ডুবুরিদের যে এই কোশ্চিনটা আসছে, মানে ডুবুরিদের এই কোশ্চিনটা আসছে। সো আমাদের এই তিনটা কোশ্চিন মোটামুটি কিন্তু বিগত বছরে চলে আসছে, ঠিক আছে? সো আমরা একটু এই জায়গাটা বেশি গুরুত্ব দিব, স্টার মার্ক করে রাখবা এটা, কারণ এটা থিওরিটিক্যাল পড়া তো, এটা এভাবে লিখে কেউ পড়াবে না, তোমাকে বলবে শীটে আছে শীট থেকে পড়ে নাও। সো শীট থেকে পড়ে নিলে এটা কিন্তু হবে না, ঠিক আছে? আমরা এখন তাহলে একটা কাজ করি, অপধাতুগুলো চিনে নিই। অপধাতু, অপধাতু কয়টা আগে বলো তো? খুব কম, সংখ্যায় কম, একটু গেস করো। 1 2 3 4 5 6, 6টা অপশন দিলাম। কয়টা? 6টা। এই তোমার যদি মনে না থাকে কেমনে মনে রাখবা? মিশন হেক্সা, ঠিক আছে? মিশন হেক্সা দিয়ে মনে রাখবা। মিশন হেক্সা হলে 6টা, তাহলে অপধাতু কয়টা? 6টা। মানে ওকে ওকে ওর পড়াগুলো রিলেট করাই দিচ্ছি। তাহলে অপধাতু আমাদের কয়টা? 6টা। তাহলে 6টা একটা ছন্দ দিয়ে মনে রাখতে হবে অবশ্যই, নাহলে তো মনে রাখা কষ্ট হয়ে যাবে। সো 6টা ছন্দ হচ্ছে বড় ছেলে, ঠিক আছে? বড় ছেলে কারা কারা আছে এখানে? বাড়ির বড় ছেলে কারা? ঠিক আছে, বড় ছেলে নিয়ে একটু মানে ছন্দটা শুনে ভালো লাগবে না, এই জন্য বললাম। বড় ছেলে যেন আজ, বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, ঠিক আছে? বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। সো বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, এটা হচ্ছে ছন্দ। সো তুমি এটার সামনে বাড়ির বড় ছেলে অ্যাড করতে পারো। বাড়ির বড় ছেলে যেন আজ সত্য না, পড়ালেখা করতেছে, অনেক পড়ালেখা করতেছে, সংসারে হাল ধরতে হবে যেন পড়ালেখা করতেছে। সো এটা খারাপ না, তবে ইন এসেন্স তোমরা শুনে আতেল শুনলে একটু কেমন যেন হাসি চাপে। সো তোমরা হেসে দিছো, স্বাভাবিক এটা। সো বড়তে কি বলতো? বড়তে কি? বোরন। বড়তে কি? ছেলেতে কি? এস দিয়ে কি? সিলিকন। যেনতে কি? বাদ গেছে কে? আর্জেন্টিনা না ব্রাজিল না জার্মানি? জার্মানি। তাহলে যেনতে হচ্ছে জার্মানি। আজ থেকে, আজ সরি, বাড়ির বড় ছেলে যেন আজ, আজ থেকে কি যেন বলছিলাম? এ দিয়ে কি মৌল আছে? আর্সেনিক। কি? আর্সেনিক। সব দিয়ে কি ছিল? ওই যে বলছিলাম এস দিয়ে অ্যান্টিমনি। সব থেকেতে থেকে ওই যে ও এসএসসি তে তে কি ছিল? টেলুরিয়াম না? তাহলে টেলুরিয়াম। আর এই আপেলটা আপাতত তোমার মনে রাখার দরকার নাই, এটা হচ্ছে অ্যাস্টাটিন, এটা তোমাদের বইয়ে নাই, তোমাদের এই পর্যন্ত মনে রাখো। তাহলে এইখানে কয়টা হলো? বাড়ির বড় ছেলে যেন আজ সব থেকে আতেল। তো বড়তে বোরন, ছেলেতে সিলিকন, যেনতে জার্মেনিয়াম, আজতে আর্সেনিক, সবতে অ্যান্টিমনি, আর থেকেতে টেলুরিয়াম। দ্যাটস ইট। তোমাদের শীটের মধ্যে দেখবা এখানে বোরনের জায়গায় বেরিলিয়াম লেখা আছে, এটা ঠিক করে নিও। সেটা হচ্ছে বোরন হবে, বি হবে। হ্যাঁ, কি হবে? জাস্ট বি হবে। সো আমাদের তাহলে অপধাতু কয়টা? 6টা। অপধাতু 6টা পেয়ে গেছো। এবার বলো ধাতু বেশি না অধাতু বেশি প্রকৃতিতে? ধাতু বেশি। সো ধাতু হচ্ছে মোটামুটি থাকে হচ্ছে 94টা। কয়টা? 94টা। তাহলে অপধাতু 6টা,
এখানে আমি ধাতু লিখতেছি, ধাতু যদি 94টা হয় তাহলে অধাতু কয়টা হয় তোমরা বলো? অধাতু 18টা। তাহলে ওই যে পি ব্লক যারা পাইছো, পি ব্লকই তো পাইছো 36টা, সবাই কি অধাতু? তাহলে সবাই কি অধাতু? পি ব্লক মৌলই পাইছো 36টা, ওরা পুরোটা কি অধাতু বলা যাবে? অধাতু মৌলই তো আছে 18টা, কয়টা? 18টা। তাহলে অধাতু 18টা, ধাতু কয়টা? 94টা। আর অপধাতু কয়টা? 6টা। ধাতুর ইংলিশ কি? মেটাল। অধাতুর ইংলিশ কি? নন মেটাল। নন মেটাল। আর অপধাতুর ইংলিশ কি? মেটালয়েড। এটার ইংলিশ কি? মেটালয়েড। সো মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, নিচের কোনটি মেটালয়েড? সিলিকনটা অনেক বেশি আসে। কোনটা বেশি আসে? সিলিকন। আর এইখানে তিনটা মৌল আছে, সিলিকন, জার্মেনিয়াম আর আর্সেনিক। তোমাদেরকে এনিওয়ান সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা আছে? কোনো সেমিকন্ডাক্টর নিয়ে কোনো আইডিয়া আছে? 9-10 ফিজিক্সে পড়ছো সেমিকন্ডাক্টর? ডায়োড, হ্যাঁ, জাংশন, পিএনপি, এনপি, এগুলো জাংশন, ডায়োড, চিপ, সেমিকন্ডাক্টর, আইসিসি, এসব নাম শুনছো? ছিল না, না? সো জাস্ট মনে রাখো যে সিলিকন, জার্মেনিয়াম আর আর্সেনিক এই তিনটা মৌল সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহার করা হয়। কি? সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহার করা হয়। কোন তিনটা? মাঝের তিনটা, সিলিকন, জার্মেনিয়াম আর কি? আর্সেনিক। দ্যাটস ইট। তাহলে আমাদের এই ছিল আমাদের এস এর পরে কোন ব্লক? এটা পি ব্লক। কারোর কোনো কোশ্চেন আছে পি ব্লক নিয়ে? এনিওয়ান? পি ব্লক পুরোটা বুঝছো? তাহলে এই চ্যাপ্টারটা আমার সময় লাগবে, এই চ্যাপ্টারটা আমরা একটা চ্যাপ্টারই, মানে আজকে এই চ্যাপ্টারটাই করব। রাসায়নিক বন্ধনে আমরা যাব না। তোমাদের শীটেও হয়তো তোমাদের এই যে রুটিনটা দিছে, এটা দিছে না? এখানেও পাও না এখনো? আচ্ছা, এখানেও তোমাদের হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার আছে আজকে, আর পর্যায় সারণী আছে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার তো গতদিনই পড়াই ফেলছি, আর পর্যায় সারণীটা আজকে পড়লে মোটামুটি আজকে জিনিসটা কভার হবে। ঠিক আছে, পর্যায় সারণীটা আজকে আমরা পড়বো। তাহলে আমাদের কি গেল? এটা কোন ব্লক গেছে? এস এর পরে কোনটা গেছে? পি। আর মাঝে বলছিলাম 10-এর গ্যাপ আছে, এই 10-এর গ্যাপ যেটা, এটা ডি ব্লক। কি ব্লক? ডি ব্লক। ডি ব্লকের আর কিছু পারো না পারো, 21 থেকে 30 নম্বর মৌল আমার সাথে তোমাদের যদি মুখস্থ না থাকে এখনই মুখস্থ হয়ে যাবে, এতটুকু করা লাগবে। হ্যাঁ, তো আছে মনে হয় মুখস্থ না? কি আছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। যাদের মুখস্থ নাই কোনো রকম হতাশার কিছু নাই, এখনই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এস এর পরে কি শিখলাম? এটা পি ব্লক। তাহলে কোনো প্রশ্ন আছে পি ব্লক নিয়ে? এনিওয়ান? ওকে, সো পি ব্লক নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে বলো তো আমাকে, গ্রুপ 17 কে কি নামে ডাকা হয়? হ্যালোজেন। বাংলা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। গ্রুপ 18 কে কি নামে ডাকা হয়? নিষ্ক্রিয় গ্যাস। এটাকে আরো কিছু নামে ডাকছিলাম, কি কি? ইনার্ট গ্যাস, নার্ট গ্যাস। ওকে, গ্রুপ 16 কে চ্যালকোজেন। বাংলা কি? আকরিক। বুঝতেছো ভাইয়া? বুঝতে পারতেছো? আকরিক উৎপন্নকারী। গ্রুপ 15 নিকটোজেন। বাংলা কি? শ্বাসরোধকারী। আচ্ছা, এই যে এস আর পি শিখলা না, এই দুইটা ব্লককে একত্রে বলা হয় প্রতিনিধিত্বকারী গ্রুপ বা প্রতিনিধিত্বকারী মৌল। প্রতিনিধিত্বকারী অর্থাৎ ধরো তুমি বাংলাদেশ থেকে চীনে কাউকে পাঠাচ্ছ, সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না? তখন পর্যায় সারণীকে রিপ্রেজেন্ট করে কারা? এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। চারজনের মধ্যে কারা করে? এই দুইজন, এস এবং পি। আমরা একটু কষ্ট করে লিখে নেব, এস প্লাস পি ব্লক মৌলগুলোকে কি বলা হয়? কি মৌল বলা হয়? কেবলই বলছি, কি মৌল বলা হয়? প্রতিনিধিত্বকারী মৌল। কেন প্রতিনিধিত্বকারী বললেন ভাইয়া? তুমি যদি এস আর পি এর ইলেকট্রন বিন্যাস করো, এগুলোর কোনো ব্যতিক্রম পাবা না, কিন্তু ডি তে যেই না ঢুকবে হাজারটা ব্যতিক্রম। তো ব্যতিক্রম তোমার যে মানে এক্সেপশন কখনো এক্সাম্পল হইতে পারে বলো? মানে বলা হয় যে এক্সেপশন কখনো এক্সাম্পল তো হয় না, ব্যতিক্রম গুলো কখনো তুমি এক্সাম্পল হিসেবে দাঁড় করাইতে পারবা না। যেমন ধরো ওই যে যেটা বলা হয় তোমার পরিশ্রম করে অনেক হচ্ছে পড়ালেখা করে তোমার হচ্ছে সফল হওয়া লাগবে, এখন একজন হচ্ছে লটারি জিতে সফল হয়ে গেছে, তাহলে এই লটারি জিতার আশায় যদি তুমি পরিশ্রম না করো এটা কখনো এক্সাম্পল হইতে পারবে? তাহলে এই জায়গায় তোমার এক্সেপশন গুলো, এখানে কোন এক্সেপশন পাইছো? এসআরপি তে ব্যতিক্রম পাইছো? পাও নাই। আউটবাউন্ড নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হবে, স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস হবে না। তাই এদেরকে কি বলবো? প্রতিনিধিত্বকারী মৌল। ইংলিশে কি বলবো? প্রতিনিধিত্বকারীর ইংলিশ কি? রিপ্রেজেন্ট করা কোনো কিছু, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। কি বলবো? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এদেরকে কি বলবো? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট।
গেল আমাদের এস আর পি শেষ, পুরোটাই শেষ। আমরা ডি এর জাস্ট হালকা আইডিয়া নিয়ে কোশ্চিন সলভে চলে যাব। মোটামুটি আমাদের কোশ্চিন সলভে যাব, তবে ডি এর আইডিয়া লাগবে। আচ্ছা, গ্রুপ 17 এ আমাদের হচ্ছে হ্যালোজেন গ্রুপ ছিল না? হ্যালোজেন গ্রুপ কয়টা মৌল ছিল? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো না? আচ্ছা, ফ্লোরিন আর ক্লোরিন যে প্রথম দুইটা ছিল, আচ্ছা গ্রুপ 17 নাম শুনলে কি গ্যাস গ্যাস মনে হয় না? ফ্লোরিন একটা গ্যাস, ক্লোরিন একটা গ্যাস, মানে F2Cl2 এভাবে তো থাকে তারা। সো প্রথম দুইটাকে আমরা একটু, তোমরা তো লেখা আছে গ্রুপ 17 এরকম লেখা আছে না, যে ফ্লোরিন, তারপরে কি লেখা আছে? ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তারপর অ্যাস্টাটিন, তাই তো এই কটা। সো ফ্লোরিন আর ক্লোরিনকে একটু লিখবা পাশে গ্যাস বা গ্যাসীয়, এটা হচ্ছে গ্যাসীয়। ব্রোমিনটার পাশে লিখবা তরল, কেমন? তরল। আর আয়োডিন কি রকম? কঠিন। তার মানে গ্যাসীয়, তরল আর কঠিন, এই তিনটা একটু মনে রাখা লাগবে। ফ্লোরিন আর ক্লোরিন প্রথম দুইটা কি? গ্যাসীয়। ব্রোমিন কি? তরল। আর আয়োডিন কি? কঠিন। আচ্ছা, তো এখন এই ব্রোমিনটা অধাতু না ধাতু? অধাতু না ধাতু? গ্রুপ 17 অধাতু না ধাতু? অধাতু। তাহলে একমাত্র তরল অধাতুর নাম কি? আলাদা করে একটু লিখে রাখো, একমাত্র তরল অধাতু। কোশ্চিন আসবে, একমাত্র তরল অধাতু কে? ব্রোমিন। এবং ব্রোমিনের কালারটা হচ্ছে লাল, কেমন? লাল। এটা একটু মাথায় রাখবো। তোমাকে কোশ্চিনে বলে দিল, একমাত্র না বলে বললো তরল অধাতু কোনটা, তো ব্রোমিন দেখাবা। আর যদি অয়েস জায়গায় জাস্ট অটা না থাকে, ধাতু থাকে, তখন অ্যান্সার কি হবে বলো? তরল অধাতু তো ব্রোমিন, ঠিক আছে, কিন্তু ধাতুকে, তরল ধাতুকে জানো তোমরা, মানে লিকুইড টাইপের, লিকুইড, হ্যাঁ? গ্যালিয়াম না, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এই তিনজনের মধ্যে কে এবার বলো? মার্কারি। মার্কারির সংকেত কি? Ag। এইটা বা এটাকে বাংলায় বলা হয় পারদ। কি বলা হয়? পারদ। এটা থার্মোমিটারের মধ্যে নামটা শুনছো? থার্মোমিটার, পারদ থার্মোমিটার, এগুলো নাম শুনছো? তো পারদ থার্মোমিটার, দেখো থার্মোমিটারে তুমি কি লিকুইড একটা জিনিস ওঠানামা করে না? তাহলে মানে মার্কারি কি? তরল। মার্কারি কি? তরল। এটা ধাতু না অধাতু? ধাতু। আর ওইটা কি? কোশ্চিনে প্যাচ কোথায় থাকবে বুঝতে পারছো? এই ধাতু আর অধাতুর গোল করো। ওকে, সো তাহলে আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ পি ব্লক, এটাও আমাদের মোটামুটি শেষ। ডি ব্লকের মৌলগুলো জাস্ট নাম পড়া লাগবে। এখানে দুইটা টাইপ দেখা লাগবে। ডি ব্লক কেন? আর ডি ব্লকের মৌলগুলোকে অবস্থানান্তর মৌল বলে, জানো? অবস্থানান্তর মৌল বলে, এটা কি জানি আমরা? কেন বলে এটা একটু দেখবো। আর ওখানে বেশি পড়া নাই, তারপর কোশ্চিন সলভে যাব। হ্যাঁ, ব্রেক কয় মিনিট লাগবে? দয়া করে দিতে হবে। দয়া করে তো আমি 1 সেকেন্ডও ব্রেক দিতে পারি। হ্যাঁ, না দয়া আছে, যথেষ্ট দয়া আছে। তো 2 মিনিট ব্রেক দিলাম, অনেক ব্রেক, মানে 2 মিনিট তো দিলে তার মানে 120 সেকেন্ড, 120 গুণ দয়া করলাম, তাই না? বুঝছো, দয়া তো অনেক বেশি। তো 2 মিনিট একটু রিল্যাক্স করো, আমরা তারপর ডি ব্লক ধরবো।